শ্বসন কাকে বলে? তিনটা ধাপ আছে। একটা হলো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা, অক্সিজেন দিয়ে খাদ্যকে জারিত করা, এটিপি তৈরি করা, আর কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মুক্ত করা, সব মিলায় শ্বসন। শ্বসন দুই প্রকার, বহি আর অন্ত। বহি হইল কি, অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বাইর হবে, এইটুক খালি। পরিবেশ থেকে ঢুকবে, আবার পরিবেশে বাইর হবে, পরিবেশ থেকে ঢুকবে, পরিবেশে বাইর হবে, এইটুক। আর ভিতরে যা হয় সব কিছু হইল অন্তঃশ্বসন। জারিত হবে শক্তি, পানি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, শক্তি, পানি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সবই অন্ত। রুই মাছ কোন অক্সিজেন গ্রহণ করে? পানিতে দ্রবীভূত অক্সিজেন, কারণ সে জলে থাকে। ফুলকার আরেকটা পাইছি, ফুলকা মানে কি ব্রাঙ্ক, আর একটা হলো গিল। মনে রাখবো, ফুল মানে ফুল মদ গিল ড্রাঙ্ক হয়ে যায়, ফুল মদ গিল্লা ড্রাঙ্ক হয়ে যায়। ফুলকা গিল, ফুলকা ব্রাঙ্ক। রুই মাছের কানকো দিয়ে ঢাকা থাকে, কানকো মানে অপার কলাম দিয়ে ঢাকা থাকে যেই শ্বাস অঙ্গ, কানকো দিয়ে ঢাকা থাকে যেই শ্বাস অঙ্গ, তার নাম ফুলকা। ফুলকা হলো একটা শ্বাস অঙ্গ। কয়টা আছে? 4 জোড়া, আগে পড়ছি। প্রত্যেক ফুলকা দেখতে কেমন? একটু পরে হাত দিয়ে দেখাবো, 2টা হাত চিরুনির মতো। প্রত্যেক ফুলকা দেখতে চিরুনির মতো। এখানে ফুলকা সূত্রক থাকে কয় জোড়া, কয় সারি? 2 সারি, 2 হাত, এক হাত এক সারি, আরেক হাত আরেক সারি। একটু পরে হাত দিয়ে দেখাবো, সমস্যা নাই। প্রত্যেক ফুলকা দুটি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত, মানে 2 সারি না, এই জন্য একটা ফুলকা 2টা সদৃশ অর্ধাংশ, একটা ফুলকা 2টা সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত। প্রত্যেক অর্ধাংশকে বলা হয় হেমিব্রাঙ্ক। 2টা মিলল ব্রাঙ্ক, একটা অর্ধাংশকে বলা হয় হেমিব্রাঙ্ক, 2টাকে একসাথে বলা হয়, মানে 2টা হেমিব্রাঙ্ক নিয়ে গঠিত হয় হোলো ব্রাঙ্ক। হোল মানে সকল, হোল মানে সকল, সম্পূর্ণ। পূর্ণাঙ্গ ফুলকাকে বলা হয় হোলো ব্রাঙ্ক। প্রত্যেক হেমিব্রাঙ্ক কতটি ফুলকা সূত্র বহন করে? একটা হেমিব্রাঙ্কে 1 সারি ফুলকা, 1 সারি ফুলকা মিললে একটা হেমিব্রাঙ্ক। এইগুলা গোড়ায় কেমন আর শীর্ষে কেমন? মানুষ 2 হাতের কবজি লাগায় রাখলে আর আঙ্গুল ফাঁকা রাখলে যেরকম থাকে সেই রকম। নিচে যুক্ত, শীর্ষে মুক্ত। নিচে কি দ্বারা যুক্ত? আন্তঃফুলকা ব্যবধায়ক, মানে আন্ত মানে 2 ফুলকার মধ্যকার ব্যবধায়ক দ্বারা যুক্ত, মানে ব্যবধায়ক দ্বারা আলাদা হয় নাই। সাধারণত কি পড়ছিলাম, নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক দ্বারা 2টা নাসা রন্ধ্র আলাদা না, এইটা ব্যবধায়ক দ্বারা যুক্ত সে, আর শীর্ষে মুক্ত। এই নিচে যুক্ত উপরে মুক্ত, এটাকে বলা হয় কি? এই ধরনের ফুলকে বলা হয়, 2টা নাম আছে, পেকটিনেট আর ফিলিফর্ম। মনে রাখবো, পেটের দিক দিয়ে যুক্ত মানে পেকটিনেট, আর যুক্ত হইলেই ফিল করা যায় ফিলিফর্ম। প্রত্যেক ফুলকা সূত্র মানে একটা ফুলকা সূত্র মানে একটা হেমিব্রাঙ্ক অনেকগুলো অনুপ্রস্থ ড্যাশ বহন করে, অনুপ্রস্থ প্লেট বহন করে। মনে রাখবো, ফুল খাওয়ার জন্য প্লেট নামাইলি হলো ল্যামেলি। ফুল খাওয়ার জন্য প্লেট নামাইলি, যেই প্লেটগুলিকে বলা হয় ল্যামেলি। ফুলকা সূত্র প্লেট বা ল্যামেলি বহন করে। প্লেট নামাইলি। এই ল্যামেলিগুলো কিসে আবৃত? ল্যামেলিগুলো আবার এপিথেলিয়ামে আবৃত, কৈশিক জালিকা সমৃদ্ধ পাতলা এপিথেলিয়াম। মনে রাখবো, লামেলা এরিক লামেলা কৌশিক দ্বারা আবৃত, কৈশিক জালিকা সমৃদ্ধ এপিথেলিয়ামে আবৃত। আর প্রত্যেক লামেলাম হলো একবচন, লামেলামে এক পাশে থাকে ড্যাশ, অন্য পাশে থাকে ড্যাশ। লামেলাম অন্তর্বাহী ধমনী, বহির্বাহী ধমনী। লামে অন্তর্বাহী, লাম বহির্বাহী, লামেলাম অন্তর্বাহী বহির্বাহী। রুই মাছের গলবিলের 2 পাশে, গলবিলটা কোথায় চিত্র দেখাবো একটু পরে, দেখাই। এই যে এটা হলো গলবিলের 2 পাশে থাকে 2টা ফুলকা, তাই না? 2 পাশে 2টা ফুলকা প্রকোষ্ঠ থাকে। ফুলকা প্রকোষ্ঠ মানে কি? কানকোটা তুললে যেই ফাঁকা জায়গা বড় দেখা যায় লাল লাল, ওইটাই ফুলকা প্রকোষ্ঠ। প্রত্যেক প্রকোষ্ঠে কতটি ফুলকা থাকে? প্রকোষ্ঠে ফুলকা থাকে 4টা, মোট ফুলকা 4 জোড়া। আপার কলামটা কি ময়?
আপার কলাম অস্থিময়, আপার কলামও অস্থিময়, বাহ, মানে কানকো আপার কলাম অস্থিময়, আপার কলাম অস্থিময়, বা কানকো দিয়ে ফুলকা ঢাকা থাকে। আর কানকোর পশ্চাৎ প্রান্তে থাকে স্পেশাল ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, আচ্ছা, প্রত্যেক ফুলকায় বহিঃফুলকা ছিদ্র কয়টা? একটা। আর প্রত্যেক ফুলকায় অন্তঃফুলকা ছিদ্র একটু পরে দেখাবো 5টা, ঠিক আছে? বহিঃফুলকা ছিদ্র একটা, অন্তঃফুলকা ছিদ্র 5টা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কোন ছিদ্রকে খুলতে পারে? বহিঃফুলকা ছিদ্রকে। তার মানে বহিঃফুলকা ছিদ্রকে খুলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। আমরা যদি কানকো ধরে টান মারি তাহলে কিন্তু বহিঃফুলকা ছিদ্র খুলে না। আমরা ইচ্ছা করলে বহিঃফুলকা ছিদ্র খুলতে পারবো না। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা মানে ধরবো আর কি, এমনি চিন্তা করবো যে আমরা টান মারতে পারি কোনটা? আমরা টান মারি কান টান মারলে ফুলকা খুলে না, বহিঃফুলকা খুলে না। বহিঃফুলকা ও নিজে ইচ্ছা করে খুলবে কেমনে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খোলার মাধ্যমে। আমরা তো আর পর্দা টান মারতে পারবো না, তাই না? আমরা কান টানতে পারবো। আর অন্তঃফুলকা থেকে 5টা, অন্তঃপাঁচ, অন্তঃপুর, আর বহি হলো এক। একটু হাতের ছবি দেখাই, তারপরে মেইন ছবিটা দেখাইতেছি। আচ্ছা, মেইন ছবি দেখাই ফেলাই, আগেই দেখাই ফেলাই। এটা হলো মুখ। এইখানে গিয়া মৌখিক কপাটিকা খুলছে গলবিল। এইদিকে একটা কানকো, এইদিকে একটা প্রকোষ্ঠ, এদিকে একটা প্রকোষ্ঠ। এখানে এই যে বদ্ধ অবস্থায় ব্রাঙ্কিয়াল ছিদ্র, কোন ছিদ্র? বহি ব্রাঙ্কিয়াল ছিদ্র। এইটা হইল বহি ব্রাঙ্কিয়াল ছিদ্র। এইটা, এই একটা, এখানে একটা। আর এই যে এই 4টা কি? 4টা হলো 4টা আর্চ। 4টা ফুলকার উপরে 4টা আর্চ আছে। 4টা ফুলকা, এই যে ফুলকা, 4টা ফুলকার উপরে 4টা আর্চ আছে। আর্চ হলো একটা হাড়ের মতো, ফুলকার উপরে আর্চ থাকে। তাহলে এই জায়গায় কয়টা ফাঁকা স্থান হইল? তীর দেওয়া 1 2 3 4 5। তার মানে কি? এইটা হলো বহি ছিদ্র একটা, আর ভিতর থেকে ছিদ্র হলো 5টা। এই 1 2 3 4 5, 4টা আর্চের বা 4টা ফুলকার সামনে পিছনে মিলায় 5টা। তার মানে বহি ফুলকা ছিদ্র হইল 5টা। আর এটা হলো গলবিল, এটা হলো মুখ, মৌখিক কপাটিকা খুললে পানি ঢুকে। এরা পানি ঢুকায় মুখ দিয়া, ঠিক আছে? মুখ দিয়া করে পানি নেয়। সেই পানির থেকে এরা অক্সিজেন বায়ুথলিতে নিয়ে করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন বানায়। তার মানে পানিটা নেয় মুখ দিয়া, আর পানিটা ছাড়ে কান দিয়া মানে হলো কি? মানে কানকো তুইলা, মানে ব্রাঙ্কিয়াল ছিদ্র দিয়া, ফুলকার ছিদ্র দিয়া। ওই কানকোর পাশেই তো ধরবো, নেয় মুখ দিয়া, পানি করে নেয় মুখ দিয়া, আর ছাড়ে কান দিয়া, মানে ব্রাঙ্কিয়াল ছিদ্র উন্মুক্ত করে ছেড়ে দেয়। আচ্ছা, আরেকটু মনে পড়া যাবে, তাহলে অনেকটাই তো বলে দিলাম। এই যে আর্চ কি নির্মিত? আর্চ অস্থি নির্মিত। অপার কলাম অস্থি নির্মিত, আর্চ অস্থি নির্মিত, অস্থি নির্মিত। এগুলো বলা হয় ফুলকা আর্চ। প্রত্যেকটা ফুলকার মাথায় এই যে পিচ্চি করে ওই যে ফুটা, ফুটা 4 কোণার মধ্যে ফুটা, এটা হলো ফুলকা আর্চ। গলবিলের প্রাচীর অস্থি নির্মিত এবং দেখতে আর্চের মতো, এগুলোকে ফুলকা আর্চ বলা হয়। গলবিলের প্রতি পাশে 5টি করে ফুলকা আর্চ থাকে। আচ্ছা, আমি ভুল বললাম, এগুলি মনে হয় আর্চ না। আচ্ছা, আর্চ হলো 5, আর্চ 4টা না, ভুল করছি। সিউডো ব্রাঙ্কেও কি আর্চ থাকে? যাই হোক, বুঝতেছি না। তবে আর্চ 5, আর্চ থেকে কয়টা? আর্চ থেকে 5টা। আর্চ থেকে কয়টা বললে বলবো 5টা। এর মধ্যে প্রথম 4টা আর্চ হইল ড্যাশ অবলম্বিত, প্রথম 4টা হইল ফুলকা অবলম্বিত। আর পঞ্চম আর্চটা কোনো ড্যাশ বহন করে না, কোনো ফুলকা বহন করে না। তাই এটা হলো হাইওয়েড আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা হলো সিউডোব্রাঙ্কিয়া, হাইওয়েড আর্চ। তাই পঞ্চমটাকেই হয়তো হাইওয়েড আর্চ বলে। হাইওয়েড আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা, এর নাম হইল সিউডোব্রাঙ্কিয়া।
এইটা কোথায় লেগে থাকে? কানকোর ভিতরের দিকে লেগে থাকে, চাকের মতো কানকের ভিতরের দিকে লেগে থাকে। এই সিউডোব্রাঙ্কে কত সারি ফুলকা সূত্র থাকে? এই যেহেতু সিউডো, সত্যিকার ব্রাঙ্ক হইলে 2 সারি ফুলকা সূত্র থাকতো, কিন্তু যেহেতু সিউডো তাই 1 সারি ফুলকা সূত্র থাকে, 1 সারি। সিউডো তো তাই 1 সারি। হাইওয়েড আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা হলো সিউডোব্রাঙ্ক। তবে আর্চ কয়টা আছে বললে কিন্তু, গলবিলের পাশে আর্চ কয়টা আছে বললে কিন্তু 5টা দিতে হবে, মানে 5 জোড়া, প্রতি পাশে 5টা, 2 পাশে 5 জোড়া। এক সারি থাকে। আর ফুলকা আর্চের ভিতরের দিকে গলবিল প্রাচীর থেকে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়। ফুলকা আর্চের ভিতরের দিকে ফুলকা রেকার, রেকার মানে ভাঁজ, রেকার মানে ভাঁজ, রেকার মানে ভাঁজ, র্যাক মানে তাক, র্যাক মানে তাকে কাপড় ভাঁজ করে রাখো, রেকার মানে ভাঁজ, ভাঁজ করে রাখো, কয়েকটি ভাঁজ। গলবিল প্রাচীর থেকে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়, একেবারে ফুলকা রেকার। এরা রেকাররা কী হিসেবে কাজ করে? ভাঁজ, রেকার, ছাকনি, র্যাক, ছাকনি হিসেবে কাজ করে। কিসের ছাকনি? ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশের ছাকনি। মানে ফুলকা ছিদ্র মানে কি? ফুলকা ছিদ্র শ্বাস অঙ্গ, তাই না? ফুলকা তো শ্বাস অঙ্গ, শ্বাস অঙ্গে খাবার ঢুকে গেলে তো সমস্যা। এই জন্য ছাকনিটা, রেকারটা এই কাজ করে, যেন ফুলকা ছিদ্রে খাবার ঢেকে না যায়। এই হলো অবস্থা। রেকার হইল ভাঁজের সৃষ্টি হয়, এই ভাঁজকে বলা হয় রেকার। মানুষের এই খাদ্যনালীতে খাবার বাধা দেয় কে? এপিগ্লটিস। মানুষের বাধা দেয় এপিগ্লটিস, রুই মাছের বাধা দেয় রেকার, র্যাক, ভাঁজ। এই যে এই 2টা মিললে হইল ফুলকা। এইটা হইল 1 সারি, এইটা হইল আরেক সারি, নিচে লাগানো, উপরে মুক্ত। এই লাগানোটাকে বলা হয় কি? এই লাগানো মুক্ত এই জিনিসটাকে বলা হয় কি? ফিলিফার্ম বা পেকটিনেট। এইটা হেমিব্রাঙ্ক, এইটা, এই 2টা মিললা, এইটা হেমিব্রাঙ্ক, এইটা হেমিব্রাঙ্ক, এই যেটা মিললে একসাথে মিলল মানে হলো ব্রাঙ্ক। ঠিক আছে? এই একটা হলো চিরুনির মতো, এইটাও চিরুনির মতো। এই হলো ফুলকার অবস্থা। এমনি ফুলকপি থাকে। ঠিক আছে? শ্বসন কৌশল। শ্বাসক্রিয়া ঘটে কয় ধাপে? শ্বাসক্রিয়া মানে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, 2 ধাপে। শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ। এই শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগের ক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠটা, মানে যে এইটা ফুলকা ফুলকা প্রকোষ্ঠ মানে এই কানের নিচের ছিদ্র 2টা, বড় বড় ছিদ্র 2টা, ফুলকা প্রকোষ্ঠ 2টা কি হিসেবে কাজ করে? চোষণ পাম্প। মনে রাখবো, এমন চোষ দিছস, মানে ফুল শক্তি দিয়ে চোষ দিছস, একদম পাম্পের মতো, ফুল চোষ পাম্পের মতো, সব মদ খায় ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। ফুল চোষণ দিয়া সব মদ খায় ফেলাইছে। ফুলকা প্রকোষ্ঠ, ফুলকা না, ফুলকা প্রকোষ্ঠ। ও তুই তো মদ খাওয়ায় প্রো, ফুল চোষ দিয়া পাম্পের মতো মদ খায় ফেলাইছে। শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বা পানির কোন প্রবাহ? পানির অন্তঃপ্রবাহ, পানি ভিতরের দিকে ঢুকে শ্বাস গ্রহণের সময়। পানি যখন ভিতরের দিকে ঢুকবে তখন কাকে বড় করতে হবে? গলবিল ও মুখগহ্বরকে বড় করতে হবে। গলবিল ও মুখগহ্বরকে বড় করতে হইলে কারা কারা কাজ করবে? 3 জন কাজ করবে। 2টা আর্চ, একটা পেশি। কোন পেশি? হাইপোগ্লোসাল মানে জিহ্বার নিচের পেশি, বা হাইপোব্রাঙ্কিয়াল পেশি। হাইপোব্রাঙ্কিয়াল মানে ফুলকার নিচের পেশি বা জিহ্বার নিচের পেশি। 2টা আর্চ, হাইওয়েড আর্চ আর ফুলকা আর্চ। হাইওয়েড আর্চ কিন্তু ফুলকা বহন করে না। 2 আর্চ আর যে কোনো একটা পেশি, হাইপোব্রাঙ্কিয়াল বা হাইপোগ্লোসাল, এরা মুখ গহ্বরের এবং গলবিলের প্রসারণ ঘটায়। তার মানে কি? বাইরের দিকে প্রসারিত হয় এবং মুখের সামনে থাকা ড্যাশ খুলে যায়। মুখের সামনে থাকে কপাটিকা, থাকে। কপাটিকা খুললে মুখ থেকে কোনো কিছু গলবিলে প্রবেশ করতে পারে, কপাটিকা না খুললে মুখ থেকে কোনো কিছু গলবিলে আসতে পারে না।
মুখগহ্বরের আয়তন বেড়ে যায়, ফুলকাগুলো পানি সিক্ত হয়। এই সময় বহিঃফুলকা ছিদ্রের কি অবস্থা হয়? পানি এখন ঢুকতেছে, পানি কিন্তু এখন বাই করা যাবে না। পানি ঢুকবে, তারপর শ্বসন হবে, মানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড রক্ত আর পানির থেকে নিয়ে নিবে, তারপর গিয়া খুলবে। তার মানে এখন আটকায় থাকবে, বহিঃফুলকা ছিদ্র একদম আটকায় থাকবে। ব্রাঙ্কিওস্টেকাল পর্দা দেহের বহির্গাতের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে, তার মানে বহিঃফুলকা ছিদ্রকে খুলেও ব্রাঙ্কিওস্টেকাল পর্দা, আটকায় রাখে ব্রাঙ্কিওস্টেকাল পর্দা। কানকো কিছু করে না, কানকো এমনি ঢাক না, কিছুই করে না আসলে। এবার শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস বা পানির ড্যাশ প্রবাহ, বহিঃপ্রবাহ। আচ্ছা, ইংরেজি। শ্বাস নেওয়া মানে হলো ইন্সপিরেশন, ইন্সপিরেশন, আর শ্বাস ছাড়া হলো এক্সপিরেশন। এই পর্যায়ে আয়তন কমে, সংকোচন হয় না প্রসারণ হয়? সংকোচন হয়। চাপ সৃষ্টি হয় কার উপরে? যাকে বাই করে দিব তারে চাপ দিব, বাই করে দেবো পানি, পানির উপর চাপ সৃষ্টি হয়। কোনটা খুলে যায়? পর্দা, ব্রাঙ্কিওস্টেকাল পর্দা খুলে যায়, ফুলকা ছিদ্র খুলে যায়, বহিঃফুলকা ছিদ্র। আর বন্ধ হয়ে যায় কোনটা? বন্ধ হয়ে যায় মৌখিক কপাটিকা, ঠিক আছে? কারণ যদি আবার কপাটিকাও খুলে, তো চাপ খায় তো মুখ দিয়েও পানি বাইরে হয়ে আসবে, হ্যাঁ দুঃখিত, মুখ দিয়েও পানি ঢুকতে থাকবে, বাইরে দিয়েও থাকবে, মানে ঢুকবে বাইরে হবে, কিছু হবে না আর কি। এই জন্য কপাটিকা বন্ধ করতে হবে, কইরা ব্রাঙ্কিওস্টেকাল পর্দা খুলতে হবে। আর তখন কপাটিকা খুলতে হবে, ব্রাঙ্কিওস্টেকাল পর্দা বন্ধ করতে হবে, যে কোনো একটা। আনুষঙ্গিক শ্বসনাঙ্গ বা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান বলতে গেলে তেমন কোনো অতিরিক্ত শ্বসনাঙ্গ নেই। অতিরিক্ত বলতে গেলে তেমন নেই, তবে দুইটার নাম বলা আছে। কি কি শ্বসনে হেল্প করে? একটা হইল ব্রাঙ্কিওস্টেকাল পর্দা, এই যে শ্বাস গ্রহণ শ্বাস থেকে কাজ করতেছে না, তার মানে সে শ্বসনে হেল্প করে, এক পর্দা। আর দুই হইল পটকা, পর্দা পটকা, পর্দা পটকা, পর্দা পটকা। পটকা মানে কি? পটকার অপর নাম বায়ুথিলি। পর্দা পটকা আনুষঙ্গিক শ্বসনাঙ্গ, পর্দা পটকা আনুষঙ্গিক। শ্বসনের শারীর তত্ত্ব। রুই মাছের গ্যাসীয় বিনিময় কিসের মাধ্যমে ঘটে? কোন প্রক্রিয়ায়? ব্যাপন, ব্যাপন, ব্যাপন। অন্তর্বাহী ফুলকা ধমনী CO2 সমৃদ্ধ রক্ত আনে, আইনা ফুলকা সূত্রক। ফুলকা সূত্রক মানে ফুলকার সূত্রের কৈশিক জালিকায় ছেড়ে দেয়। আবার পানীয়, শ্বাস গ্রহণকালে নেওয়া পানীয়, শ্বাস যখন নেই তখন যেই পানি নেই সেই পানিতেই অক্সিজেন দ্রবীভূত থাকে, সেটাও সূত্রকের উপর দিয়ে বয়া যায়। তখন দুইটা পাশাপাশি থাকে, ব্যাপন প্রক্রিয়ায় হয়ে যায় গ্যাসীয় বিনিময়টা। রক্ত পানিতে ড্যাশ ত্যাগ করে, রক্ত থেকে পানিতে অক্সিজেন ত্যাগ হয়, আর পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। প্রতিস্রোততন্ত্র মানে কি? রক্তের স্রোত আর পানির স্রোত সর্বদা বিপরীতমুখী, এটাই প্রতিস্রোততন্ত্র। রক্ত অবিরাম পানির স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়, একেই বলা হয় রক্ত। রক্তে সর্বোচ্চ কত % অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়? রক্ত কত % অক্সিজেন গ্রহণ নিশ্চিত করে? 80%। 80, 80, 80, 80, একদম এ প্লাস মার্ক। 80, 80%, 80%, এ প্লাস মার্ক বা অনার্স মার্ক। পানির স্রোতে অক্সিজেন থাকে কি বেশি ঘনত্বে না কম ঘনত্বে? বিপরীতমুখী পানির স্রোতে বেশি ঘনত্বে, রক্তের থেকে বেশি ঘনত্বে অক্সিজেন থাকে সবসময়, রক্তের থেকে সবসময় অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে। তাই ব্যাপন মানে কি? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে, তাই অক্সিজেনের ঘনত্ব সবসময় বেশি থাকে। এই জন্য অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেন পানির থেকে ইয়ার দিকে এসে পড়ে, রক্তের দিকে। এখানে দীর্ঘস্থায়ী ড্যাশ সৃষ্টি হওয়ার কারণে পানির অক্সিজেন খুব সহজেই রক্তে দ্রবীভূত হয়। কি সৃষ্টি হয়? ঘনত্ব নতিমাত্রা। নতিমাত্রা ইংরেজি হলো গ্রেডিয়েন্ট, মানে নতিমাত্রা মানে কি? একটা বিয়োগফল আর কি, মানে পার্থক্য, ডেল্টা। আর ঘনত্ব মানে যে ব্যাপন ঘনত্ব, উচ্চ ঘনত্ব নিম্ন ঘনত্ব ব্যাপন ঘনত্ব, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ফুলকায় বিদ্যমান ড্যাশ শোষণ তল বাড়িয়ে দেয়। ফুলকায় থাকে কি? ওই যে ফুল প্লেট নামাইছে, ফুল প্লেট নামাইছে, তোমার কি ল্যামেলি, ল্যামেলি। প্লেট জানি কি ছিল? প্লেট ছিল অনুপ্রস্থ প্লেট, অনুপ্রস্থ প্লেট। ল্যামেলিগুলা অক্সিজেনের শোষণ তল বাড়িয়ে দেয়। ফুলকা সূত্রকের প্রান্তভাগ পরস্পরকে কি করে? অতিক্রম করে।
আচ্ছা, এটা একটা হাত দিয়ে আবার দেখাইতে হবে, ঠিক আছে? তখন হাত দিয়ে যেমন দেখাইছে এটা একটু ভুল হয়েছে, আবার দেখাইতে হবে। আর পরস্পরকে অতিক্রম করে দেখেই পানি প্রবাহের গতি হয় কেমন? মন্থর। পানি আস্তে আস্তে প্রবাহিত হয় দেখেই গ্যাস বিনিময় কাল হয় কেমন? দীর্ঘ। যতক্ষণ পানি প্রবাহিত হবে ততক্ষণ গ্যাস বিনিময় হবে। পানি আস্তে আস্তে প্রবাহিত হইলে গ্যাস বিনিময় বেশিক্ষণ হবে। আর এই পানি আস্তে আস্তে প্রবাহিত হওয়ার জন্যই উল্কা সূত্রের প্রান্তভাগটা পরস্পরকে অতিক্রম করে। হাত দিয়ে দেখাইতেছি। তাই না? ফুলকার সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এরা পরস্পরকে অতিক্রম করে মানে কি? এই যে তার মানে যখন এদিক দিয়ে পানি যাবে, যখন যাবে তখন পানিটা আটকা যাবে। তার মানে পানির প্রবাহ সময়টা বৃদ্ধি পাবে। তার মানে গ্যাসীয় বিনিময় বেশিক্ষণ ধরে হবে। আটকা যাবে মানে এর মাথাটা এরকম পরস্পরকে অতিক্রম করে। বায়ুথলি, এর আরও অনেক নাম আছে। বায়ুথলি ইজ ইকুয়াল টু সন্তরণ থলি বা পটকা, তো আগেই পড়ছি পটকা। সন্তরণ থলি মানে কি? সন্তরণ করে কোথায়? পানিতে। পানি মানে হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। তার মানে থলি মানে ব্লাডার, এয়ার ব্লাডার, সুইম ব্লাডার অর হাইড্রোস্ট্যাটিক অর্গান। অধিকাংশ অস্থিময় মাছের দেহ গহ্বরে অবস্থিত থাকে ড্যাশ প্রাচীর বিশিষ্ট বায়ুথলি। বায়ুথলি পাতলা প্রাচীর বিশিষ্ট। বায়ুথলি কিন্তু আমরা দেখছি, মাছ কাটার সময় দেখা যায় পাতলা প্রাচীর, দেখা যায় অনেক পাতলা। কি পূর্ণ? বায়ুপূর্ণ। রং কি? সাদা না, চকচকে সাদা। সাদা রং কিন্তু আসে, তাও একটু চকচক করে, ঠিক আছে? মনে হয় যে হাত দিলে কিছুটা উঠে আসবে গুড়ি হাতের মধ্যে। চকচকে সাদা একটা থলির মতো গঠনকে বলা হয় বায়ুথলি। এইটা কোথায় অবস্থান করে? মানে এর উপরে কি, এর নিচে কি? বায়ুথলির উপরে মেরুদণ্ড, এই যে ছবিটা দেখবো, মাছের উপরে মেরুদণ্ড, নিচে পৌষ্টিক নালী। ছবিটা দেখে রাখবো, মেরুদণ্ড উপরে, তারপরে বায়ুথলি, তার পৌষ্টিক নালী। মূলত ড্যাশ থেকে একটি অভিক্ষেপ আকারে এটি সৃষ্টি হয়। বায়ুথলি হয় বিল থেকে বায়ু, গলবিল থেকে বায়ুথলি। গলবিলের পৃষ্ঠ প্রাচীর থেকে বায়ুথলি তৈরি হয়। এতে যে গ্যাস আছে তার অধিকাংশই অক্সিজেন, তাই না? ইয়াতে হৃৎপিণ্ডের সব হলো কার্বন ডাইঅক্সাইড, আর বায়ুথলিতে বেশিরভাগই অক্সিজেন। এছাড়াও আছে কি কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেনও আছে, কারণ প্রকৃতিতে নাইট্রোজেন আছে, এখানেও নাইট্রোজেন আছে। এই যে এটা আগে পড়ছি, বায়ুথলিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে কে? সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনীর শাখা। আর বায়ুথলি থেকে রক্ত হৃৎপিণ্ডে পৌঁছায় কে? ঝামেলা আছে। বায়ুথলিকেও ধরবো, ওই যে বায়ুথলি আর পাকস্থলী দুইটাই তো সিলিয়াকো মেসেন্টেরিক করে, তাই না? তার মানে রুই মাছের ক্ষেত্রে বায়ুথলি আর পাকস্থলী কিছু একটা দিক থেকে সম্পর্কিত ধরে রাখতে পারি। এই জন্য পাকস্থলী এর সাথে আবার সম্পর্ক আছে যকৃতের। তার মানে বায়ুথলির সাথেও মিউচুয়াল কানেকশন আছে যকৃতের মাছের ক্ষেত্রে। এই জন্য বায়ুথলির থেকে হৃৎপিণ্ডে রক্তে পৌঁছানোর সময় হেপাটিক পোর্টাল তন্ত্র শিরাতন্ত্র কাজ করে। তেমনি বায়ুথলির থেকে আগে যায় যকৃত পোর্টাল শিরায় যোগদানকারী শিরাটা রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। তার মানে যকৃত পোর্টাল শিরায় যোগদানকারী শিরা দিয়া রক্তটা আসে, তার মানে পোর্টাল শিরা দিয়ে আসে বায়ুথলির থেকে। রুই মাছের বায়ুথলি এর প্রকোষ্ঠ কয়টি? দুইটা। প্রকোষ্ঠগুলি কেমন? অসম। কোনটা বড় কোনটা ছোট? সামনেরটা ছোট, পরেরটা বড়। মাথা বড়, পট ছোট। মাথা ছোট পট বড়, মাথা ছোট পট বড়। বুদ্ধি নাই। সামনেরটা ছোট, পিছনেরটা বড়, ঠিক আছে? আর সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বাইর হয় বায়ু। এটা কিন্তু এখনও আসে নাই, পরে হয়তো আসবে। সামনের দিকে ঢুকে, সামনের দিকে খায়, পিছনে হাগে, এরকম আর কি। কি দিয়া দুইটা অসম প্রকোষ্ঠে বিভক্ত? গভীর খাঁজ। লাগবে না। অন্ননালী, আরেকবার শুনি। অন্ননালী মানে খাদ্যনালী। অন্ননালী আর বায়ুথলির মধ্যে একটা কানেকশন আছে। অন্ননালী আর বায়ুথলির মধ্যে একটা কানেকশন আছে, একটা নালী দ্বারা একটা কানেকশন আছে। সেই নালীর নাম নিউম্যাটিক নালী বা
ডাক্টাস, নিউমেটিকাস। নিউমেটিক কেন? বায়ু মানে কি? নিউমোনিয়া মানে মনে রাখবো ঠান্ডা বাতাস লাগলে নিউমোনিয়া হবে। নিউমো বায়ু সম্বন্ধীয়, যেন বায়ুথলির থেকে মনে রাখবো নিউমেটিক নালী, আর নালী মানে ডাক্ট, ডাক্টাস নিউমেটিকাস। যেসব বায়ুথলি নালীপথে অন্য নালীর সাথে যুক্ত হয়, বায়ুথলি যুক্ত হয় কার সাথে? অন্য নালী, ঠিক আছে, খাবার নালীর সাথে যুক্ত হয়, সেই সব বায়ুথলিকে বলা হয় ফাইসোস্টোমাস। স্টোমা মানে ছিদ্র, ফাইসো মানে মানে ছিদ্র পাইছো মানে যুক্ত হইতে পারছো, ছিদ্র পাইছো মানে ছিদ্র দিয়ে যুক্ত হইতে পারছো, ছিদ্র দিয়ে না তো নালী দিয়া। আর যারা যুক্ত হয় না, অন্য নালীর সাথে যারা যুক্ত হয় না, তাদের বলা হয় ফাইসোক্লিস্টাস। ফাইসো মানে পাইছো, ক্লিস্টাস মানে কষ্ট পাইছো, যুক্ত হইতে পারো নাই, ফাইসোস্টোমাস, ফাইসোক্লিস্টাস। আচ্ছা, পুটি কি জাতীয় মাছ? পুটিও কিন্তু সিপ্রিনিড। রুই কাতলাও সিপ্রিনিড, পুটিও সিপ্রিনিড। যে বক যেটা খায়, একটা যদি পাই অমনি ধরে খাই, এটা কিন্তু সিপ্রিনিড মাছ। কি পচা মাছ, সি। এই সিপ্রিনিড মাছগুলা কোন ধরনের বায়ুথলি থাকে? ভালোটা, ফাইসোস্টোমাস। বায়ুথলির বাইরের দিকে, মানে বায়ুথলির বাইরে বহির্প্রাচীরে কি থাকে? রক্তজালক। মানুষের বায়ুথলি মানে মানুষের অ্যালভিওলাস এর বাইরেও কিন্তু রক্তজালক বা কৈশিক নালী থাকে, তাই না? বায়ুথলির প্রাচীর কত স্তর? প্রাচীর 2 স্তর, বায়ু 2 স্তরের প্রাচীর। বাইরে আছে ড্যাশ টিস্যু, ভিতরে আছে ড্যাশ। বাইরে আছে যোজক টিস্যু, বাইরে যোজক টিস্যু, আর ভিতরে পেশি, বাইরে টিস্যু। এখন বাইরেটার নাম ড্যাশ এক্সটার্না, ভিতরেরটার নাম ড্যাশ ইন্টার্না। ড্যাশে কি বসবে? মনে রাখবো বায়ুতে সুর ছড়ায় পড়ে, আর সুর মানে টিউন। আমরা যখন গান গাই, সুরটা ছড়ায় কোথায়? বায়ুতে। টিউন ছড়ায় কোথায়? বায়ুতে। বায়ুথলি টিউনিকা এক্সটার্না, টিউনাকে ইন্টার্না। বায়ুথলির প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে ড্যাশ গ্রন্থি থাকে। কি গ্রন্থি? গ্যাস গ্রন্থি। মনে রাখবো বায়ু গ্যাস। বায়ুথলিতে গ্যাস গ্রন্থি। এই গ্যাস গ্রন্থির রং কি? গ্যাস গ্রন্থির রং লাল, ঠিক আছে, গ্রন্থি লাল গ্রন্থি থাকে বায়ুথলির ভিতরে। লাল, সাদার মধ্যে লাল, সবুজের বুকে লাল, আগে ছিল কালোর বুকে লাল, এখন সাদার বুকে লাল, ঠিক আছে, ভিতরে সব কিছুই লাল। এই গ্যাস গ্রন্থির নাম বলছে রেটিয়া মিরাবিলিয়া। তার মানে টিয়া মানে কি? টিয়া বায়ুতে উড়ে না, টিয়া পাখি বাতাসে উড়ে, এই জন্য রেটিয়া। এই রেটিয়া থাকে বায়ুথলির ভিতরে। এই রেটিয়া মিরাবিলিয়া মূলত কি আসলে? এর বন্ধু অ্যানাস্টোমোসিস নাকি জানি, অনুপ্রস্থ অ্যানাস্টোমো, এটা ছিল শিরা। আর এ নিজে কি? শিরা না ধমনী। এ হইল কৈশিক জালিকা। মনে রাখবো রেটিয়া মিরা কৈশিক, মানে কৌশিকের সাথে মিরা প্লাস কৌশিক, মানে মিরান কৌশিক মাশরাফি। রেটি মিরাবিলি মানে বহুবচন, এটা হলো বহুবচন। এক বচনে হলো, দুঃখিত, সাধারণত এটা হলো উল্টা, এক বচনে ছোট, বহুবচনে বড়। সাধারণত বহুবচনে থাকে ছোট, এক বচনে বড়, এখানে উল্টা। রেটি মিরাবিলি হলো এক বচন। এটা হলো ঘন সন্নিবিষ্ট কৈশিক জালিকার গুটি। অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি কি করে? বললাম না, সামনে শোষণ হয়, তার মানে অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি গ্যাস শোষণ করে। আর পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি রক্ত থেকে গ্যাস শোষণ করে, মানে বাইরে থেকে। শোষণ মানে কি? বাইরের থেকে নেয়, মানে ঢুকায়, রক্ত থেকে ভিতরে ঢুকায়, বায়ুথলিতে ঢুকায়, হ্যাঁ। আর পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি বায়ুথলি থেকে গ্যাস শোষণ করে, পশ্চাৎ প্রকোষ্ঠ বাইর করে, মানে বায়ুথলি থেকে শোষণ করে ফেলায়। এবং কোথায় প্রেরণ করে? রক্তে প্রেরণ করে। তার মানে পশ্চাৎ বাই করে দেয়, পশ্চাৎ বায়ুথলির থেকে শোষণ করে রক্তে প্রেরণ করে দেয়। আর বায়ুথলি থেকে শোষণ মানে কি? বায়ুথলি কমায় ফেলায়। শোষণ মানে কি? শোষণ করলে কইমা যায়। বায়ুথলি থেকে শোষণ মানে বায়ুথলিতে কইমা যাবে।
আর কই যাবে মানে বাইরে হয়ে যাবে, বাইরে হয়ে যাবে মানে কই আসবে, রক্তে আসবে। আর অগ্রপ্রকোষ্ঠ রক্ত থেকে শোষণ করবে, মানে রক্তে গ্যাস কমে যাবে, নিজে নিয়ে বায়ুথলিতে প্রেরণ করবে। এই প্রেরণকেই লিখছে ক্ষরণ, ক্ষরণ করবে, প্রেরণ করবে। আর ক্ষরণ মানে ছেড়ে দিবে আর কি, ছেড়ে বায়ুথলিতে ছেড়ে দিবে। এই হলো অবস্থা। সামনের দিক দিয়ে ঢুকবে, রক্ত থেকে সামনের দিক দিয়ে ঢুকবে, আর পিছন দিয়ে বাইরে এসে রক্তে পড়বে। এই হলো কাজ। রুই মাছের বায়ুথলি একে তো অন্য নারীর সাথে যুক্ত, আবার দিয়া আরেকটা জিনিসের সাথেও যুক্ত। সেটা কি? অন্তকর্ণ। বায়ুথলি অন্য নারীর সাথেও যুক্ত, অন্তকরণের সাথেও যুক্ত। দুইটার সাথেই যুক্ত। অন্তকরণের সাথে কি দ্বারা যুক্ত? ক্ষুদ্র অস্থি দ্বারা। আমরা জানি অন্তকরণেই কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এগুলি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি। ঠিক আছে, এই অস্থিগুলি অন্তকরণে থাকে। আবার বায়ুথলিটাও ক্ষুদ্র অস্থি দিয়েই অন্তকরণের সাথে যুক্ত। এইটা কার নামানুসারে এই অস্থির নামকে ড্যাশ করা হয়? জার্মান বিজ্ঞানী, নাম হইল ভেবার। ভেবার মানে অনেক ভাব্য চিন্তা এটা বের করছে, অনেক ভাবার পর বের করছে যে কিছু অস্থি অন্তকরণের সাথে যুক্ত থাকে। এই জন্য অস্থি মানে কি? অষ্টি বা অসি, অসি আর কল মানে ছোট, এদের বলা হয় ভেবেরিয়ান অসিকল। ভেবেরিয়ান অসিকল ভেবারের নাম অনুসারে, আর্নেস্ট হেনরিক ভেবার। এইবার এই সংযোগ দিয়ে, মানে ইয়ার অসিকল, ভেবেরিয়ান অসিকল সংযোগ দিয়ে বায়ুথলিতে গ্যাসের পরিবর্তিত চাপ অন্তকরণে পরিবাহিত হয়। গ্যাসের চাপটা অন্তকরণে এসে পড়ে। এতে কি হয়? মাছের কি হয়? কিসের ভূমিকা রাখে? মাছের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। মানে অন্তকরণ ভারসাম্য রাখে, কান ভারসাম্য রাখে, অন্তকরণ ভারসাম্য রাখে। ঠিক আছে, অন্তকরণের কোথায় পরিবাহিত হয় এটা কিন্তু বলি নাই। অন্তকরণটা কোথায় পরিবাহিত হয়? পেরিলিম্ফ। লিম্ফ মানে লসিকা। ঠিক আছে, ধরলাম লসিকা আছে কোথাও একটা, অন্তকরণের লসিকায় পরিবাহিত হয়। লিম্ফ অন্তকরণের লসিকায়, লিম্ফে, পেরিলিম্ফ। মানে অসিকল অন্তকরণে পার করে দেয় মানে পেরিলিম্ফ, পার করলি, পেরি। বায়ুথলির কাজ করবো শুধু নামগুলি। প্লাবতা রক্ষা। এই যে মাছ যে ভাসে, কার জন্য ভাসে? এই বায়ুথলির জন্যই ভাসে। প্লাবতা, পানির নিচে চললে প্লাবতা হয় না, প্লাবতা বল, সেটা এই প্লাবতাটা রক্ষা করে এই বায়ুথলি। বায়ুথলি ছাড়া কিন্তু অন্য এমন কিছুই নাই যেটা এত বড়। এটুকু একটা মাছে এত বড় বায়ুথলি থাকে, মানুষের মতো থাকে না, তাই না? এই জন্য ভাসতে পারে সহজে, মানুষ এত সহজে ভাসতে পারে না, অনেক কষ্ট হয় মানুষের ভাসতে। প্লাবতা রক্ষা মানেই ভাষা, মানে অভিযোজনক্ষম ভাষন্ত মানে ভাষা। প্লাবতা রক্ষা করা ভাষা, বায়ুথলি ভাষায়। শাসনেও বায়ুথলি সাহায্য করে। যে বললাম না, বায়ুথলি হলো শাসনের কি অঙ্গ? আনুষঙ্গিক অঙ্গ, তারপরে শাসনেও সাহায্য করে। আর প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন। কেমন মনে রাখবো? শব্দ সৃষ্টি হয় কোথায়? বায়ুতে। যেখানে বায়ু নাই, মানে বায়ুতে হয়, লোহাতেও হয়, তবে বায়ু নাই। বায়ু না থাকলে কিন্তু শব্দ পাওয়া যাবে না। তার মানে শব্দ সৃষ্টি করে বায়ুথলি। শব্দ মানে শব্দ থেকে প্রতিধ্বনি হয়, তার প্রতিধ্বনি সৃষ্টি করে বায়ুথলি। বলি না বাতাসের শব্দের বেগ, তার মানে কি? শব্দ বাতাসে, বায়ুথলি শব্দ সৃষ্টি করে আর প্রতিধ্বনি সৃষ্টি করে। আর চাপ নিয়ন্ত্রণ কেমনি? ওই যে পড়লাম না, পরিবর্তিত চাপ অসিকলে আসে, এখান থেকেই মনে রাখবো চাপ নিয়ন্ত্রণ। 6টা কি? ভাসন্ত প্লাবতা, চাপ নিয়ন্ত্রণ, ভাসন্ত প্লাবতা, চাপ নিয়ন্ত্রণ, শ্বসন, চাপ নিয়ন্ত্রণ, শ্বসন। আর 2টা হইল শব্দ প্রতিধ্বনি। প্লাবতা রক্ষা। এই প্লাবতা রক্ষার মধ্যে একটা জিনিস বলা আছে, ড্যাশ নিয়ন্ত্রণ করে, গ্যাসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ড্যাশ নিয়ন্ত্রণ করে। আপেক্ষিক গুরুত্ব মনে রাখবো, গ্যাস মানে হইল ফার্ট। এই ফার্টের পরিমাণ বাড়িয়ে কমিয়ে হাগু নিয়ন্ত্রণ করে। প্লাবতার মধ্যে এটা লেখা আছে। ঠিক আছে, বোঝার কিচ্ছু নাই। বায়ুথলি প্লাবতা রক্ষাকারী অঙ্গ। প্লাবতা রক্ষার মধ্যে লেখা আছে গ্যাসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে হাগু নিয়ন্ত্রণ করে, ফার্ট বাড়িয়ে কমিয়ে হাগু নিয়ন্ত্রণ করে। ভাষান্তের মধ্যে পড়ার কিছু নাই।
শ্বসন। মাছের মধ্যে অক্সিজেনের আধার কোনটা? হার্ট তো না, হার্ট তো কার্বন ডাইঅক্সাইডের আধার, তাই না? আধার বলে নাই, তাও বললাম আর কি। অক্সিজেনের আধার হইল বায়ুথলি, বেশিরভাগই অক্সিজেন থাকে এটার মধ্যে। তার মানে পানিতে যদি কোনো দিন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তখন মাছের শ্বসনে সাহায্য করে বায়ুথলিতে উপস্থিত অক্সিজেন, পানিতে অক্সিজেন কমে গেলে। প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন একসাথে পড়ব। শব্দের ক্ষেত্রে মানে আমরা দুইটা নালী, একটা নালী শিখছি, বায়ুথলির সাথে যুক্ত একটা নালীর নাম শিখছি, আর বায়ুথলির সাথে যুক্ত একটা অস্থির নাম শিখছি। একটা না, কিছু অস্থির নাম শিখছি। এর মধ্যে আমরা শব্দ ওয়ার্ডটা আগে চিনি নাকি প্রতিধ্বনি আগে চিনি? শব্দ স্বাভাবিক, প্রতিধ্বনি তো একটু স্পেশাল, তাই না? তার মানে নিউমেটিক নালীটা স্পেশাল না অসিকলটা বেশি স্পেশাল? অবশ্যই অসিকলটা স্পেশাল, তাই না? এই জন্য শব্দ উৎপাদনের সাথে জড়িত নিউমেটিক নালী, শব্দ উৎপাদন করে নিউমেটিক নালী। এই শব্দটা কোথায় আসে? এই শব্দটা বাইরে আসে, নিউমেটিক নালীর শব্দটা বাইরে আসে, বাইরে বাইরে বাইরে। কারণ মাছ কোনো একটা জিনিস শুনতে পাইতেছে, এইটা বেশি সহজ নাকি মাছ একটা শব্দ করতেছে আমরা শুনতে পাইতেছি এটা সহজ? আমরা শুনতে পাইতেছি এটা সহজ। তার মানে নিউমেটিক নালী দিয়ে শব্দ হয়, আর নিউমেটিক নালীর শব্দ আমরা শুনি। মাছ শুনে না। মাছ শুনে কোনটা? মাছ শুনে প্রতিধ্বনিরটা। প্রতিধ্বনির কী দেওয়া হয়? ভেবেরিয়ান অসিকল দিয়ে হয়। প্রতিধ্বনি হয় ভেবেরিয়ান অসিকল, সেটা শুনে মাছ যখন তা কোথায় পৌঁছায়? অন্তঃকরণে পৌঁছায়। তার মানে প্রতিধ্বনি কঠিন, ভেবেরিয়ান অসিকল কঠিন, মাছ শুনে এটা কমপ্লিকেটেড। আর নিউমেটিক নালী সহজ, আমরা শুনি সহজ, শব্দ বাইরে আসে সহজ, মানে শব্দ সৃষ্টি হয় সহজ। তারপরে চাপ নিয়ন্ত্রণ। বায়ুথলীয় প্রয়োজনের অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। রুই মাছের শ্বসনাঙ্গ ভার্সেস মানুষের শ্বসনাঙ্গ। রুই মাছের শ্বসনাঙ্গ কোনটা? ফুলকা, মানুষের ফুসফুস। অভিযোজন কোনটা কোন কারণে অভিযোজন? একটা জলীয় শ্বসন আর একটা স্থলজ শ্বসন। ফুলকাগুলি কি আকারের? ফুলকা হলো চিরুনি আকারের, একটা ফুলকা, আচ্ছা ফুলকা চিরুনি আকারের। ফুলকা সূত্র কিন্তু চিরুনি আকারের না, ঠিক আছে? আমি হাতের দেখানি দিয়ে একটু ভুল বলছিলাম, হাত দেখানোতে। ফুলকা নিজেই চিরুনি আকারের, ফুলকা চিরুনি আকারের। 4 জোড়া, 2টি প্রকোষ্ঠে সমান সংখ্যায় অবস্থান করে। আর ফুসফুস কিসের মতো? স্পঞ্জি থলির মতো। ফুসফুস একটা থলি, সংখ্যায় কয়টা? 2টা। বক্ষ গহ্বরে ডায়াফ্রামের উপরে থাকে। প্রত্যেক ফুলকা সূত্র অনেকগুলো ড্যাশ নিয়ে গঠিত। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। প্রত্যেক ফুলকা সূত্র, একটা হাত হলো একটা ফুলকা সূত্র, একটা ফুলকা সূত্র অনেকগুলি ল্যামেলি নিয়ে গঠিত। ল্যামেলি মানে আঙ্গুল ল্যামেলি, আঙ্গুলগুলি হলো ল্যামেলির মতো। আঙ্গুল ল্যামেলি। যদিও ফাহাদ ভাই হাত দিয়ে চুল আশ্রয় দেখায় বলছিল যে চিরুনির মতো, সেই অনুপাতে কিন্তু ফুলকা সূত্রটা চিরুনির মতো হইতো না, ফুলকা চিরুনির মতো। ফুলকা সূত্রে অনেকগুলি ল্যামেলি থাকে, আঙ্গুল থাকে, ল্যামেলি থাকে। আর ফুসফুস অনেকগুলা ড্যাশ নিয়ে গঠিত, অ্যালভিওলাই বা বায়ুথলি নিয়ে গঠিত। ফুসফুসের ভিতরে থাকে বায়ুথলি বা অ্যালভিওলাই। ল্যামেলিগুলা কিসের মতো আকারে? প্লেটের মতো, প্লেট। আর অ্যালভিওলাইগুলো থলির মতো। ফুসফুস নিজেও থলির মতো, স্পঞ্জি থলি, অ্যালভিওলাইগুলোও থলির মতো। আর পরেরটা সেম, রক্তজালিকা সমৃদ্ধ পাতলা এপিথেলিয়াম, এটাও রক্তজালিকা সমৃদ্ধ পাতলা এপিথেলিয়াম, সেম। দুইটার বাইরেই এপিথেলিয়ামের বাইরে রক্তজালিকা আছে। ফুলকার চারদিকের আবরণের নাম নাই। ফুলকার চারদিকে কোনো আবরণ নাই, তবে ফুসফুসের আবরণের নাম প্লুরা। ফুলকাগুলো ড্যাশ হতে অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী, পানিতে দ্রবীভূত অক্সিজেনের জন্য উপযোগী। আর ফুসফুস হলো বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী। রুই মাছ তো ফাইসোস্টোমাস, ফাইসোক্লিস্টাস মাছের 2টা উদাহরণ, টাকি আর কই। ক্লিস্টাস কই, টাকি শুরুতে ক লাস্টে ক, ক্লিস্টাস। কই টাকি। আবার টাকিতে কিন্তু সামনে একটা পড়ছিলাম, টাকি মাছের 3-4 নাম্বার পেচ্চা থাকে, টাকি প্যাচ।
মেইন শ্বসনাঙ্গ হইল ফুলকা ফ, তারপর হলো ব হইল আনুষঙ্গিক শ্বসনাঙ্গ ব্রাঙ্কিওস্টাকাল পর্দা আর বায়ুথলি মানে পটকা বব, ব্রাঙ্কিও বায়ুথলি বা পর্দা পটকা পপ, বাবু মা পপ, ফ প ফ প দিয়ে মনে রাখতে পারি পর্দা পটকা পর্দা পটকা। রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত। এই যে আরেকটা জিনিস বলছিলাম যে সমুদ্রের মাছ ডিম ছাড়তে নদীতে আসে, নদীর মাছ আরও ছোটোতে আসে, জিনিসটা ভুল 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 ভুলে যাও। রুই মাছ কখনোই ড্যাশ ড্যাশ ছাড়া ডিম পারে না, স্রোত ছাড়া ডিম পারে না। ডিমে স্রোত লাগবেই রুই মাছের। স্রোতবিহীন বদ্ধ জলাশয় কখনোই রুই মাছ ডিম পারে না। রুই মাছের সার্থক প্রজননের জন্য প্রয়োজন হয় অনেক কিছু। কি? পানির তাপমাত্রা, পানিতে খাদ্য অক্সিজেন, পানির তাপমাত্রা, পানিতে খাদ্য অক্সিজেন, জলাশয়ের স্রোত স্রোত স্রোত। আর স্রোত মানে কি? পানিটা ঘোলা না পরিষ্কার? স্রোত মানে পানি ঘোলা। আমরা কি বুঝি? স্রোত হলে সব ময়লা চলে যাবে, পানি পরিষ্কার হয়ে যাবে? না, উল্টা। স্রোত মানে পানি ঘোলা, স্রোত মানে পানি ঘোলা, স্রোত মানে ঘোলা পানি। এবং শত্রুমুক্ত আদর্শ পরিবেশ, শত্রু থাকা যাবে না। যেখানে শত্রু আছে সেখানে তারা ডিম ছাড়তে পারবে না। উপযুক্ত পরিবেশের অভাবে, উপযুক্ত পরিবেশ না পাইলে পরিপক্ক ডিমগুলো কি হয়? দেহে শোষিত হয়ে যায়। একে কি বলে? একে বলা হয় অ্যাটরেশিয়া, মানে দেহই ডিমগুলি খায়া ফেলায়। ইটের পাস ফ্রম অ্যাটরেশিয়া। প্রজননতন্ত্র। প্রজনন ঋতুতে ড্যাশ পূর্ণ বিকশিত হয়। জনন অঙ্গ বা ড্যাশ গোনাড, গোনাড পূর্ণ বিকশিত হয়, জননাঙ্গ পূর্ণ বিকশিত হয়। পুরুষ মাছে কয়টা শুক্রাশয়, স্ত্রী মাছে কয়টা ডিম্বাশয় আছে? শুক্রাশয়ও 2টা, ডিম্বাশয়ও 2টা, দুইটাই এক জোড়া করে, এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া। শুক্রাশয়ের আকার কেমন, ডিম্বাশয়ের আকার কেমন? দুইটাই লম্বা। পুরুষের, কারণ পুরুষ মাছ আর স্ত্রী মাছ প্রায় একই সমান, ঠিক আছে? এই জন্য শুক্রাশয়ও লম্বা, ডিম্বাশয়ও লম্বা। কিসের নিচে থাকে? কিসের নিচে? পটকার নিচে। তার মানে মেরুদণ্ডের নিচে থাকে পটকা, পটকার নিচে শুক্রাশয়, আবার পটকার নিচে থাকে পৌষ্টিক নালীও। শুক্রাশয় না, দুঃখিত, শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই। শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ ড্যাশ ঝিল্লি দিয়ে ঝুলানো, আর ডিম্বাশয় পেরিটোনিয়ামের ভাঁজ ড্যাশ দিয়ে ঝুলানো। দুইটাই পেরিটোনিয়ামের ভাঁজ দ্বারা ঝুলানো। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পর্দা আছে না, এই পেরিটোনিয়াম পর্দার ভাঁজ, পেরিটোনিয়াম ভাঁজ। একটাকে বলা হয়, ওদের নামগুলি মনে রাখলেই পেরিটোনিয়ামটা মনে থাকবে। ওদের শেষে আম আছে, আম আম। একটার নাম হইল ডিম্বাশয়টার নাম হইল মেসোভারিয়াম। ওভারি মানে কি? ডিম্বাশয়, ডিম্ব, এই জন্য মেসোভারিয়াম, মেসোভেরিয়াম। আর এটার নাম হলো মেসোরকিয়াম, 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 কিয়াম, মেসোরকিয়াম। রকি, রকি হলো পুরুষ, মেসোরকিয়াম, মেসোরকিয়াম, মেসোরকিয়াম। আর হলো মেসোভারিয়াম, মেসোরভিয়াম। প্রত্যেক শুক্রাশয় থেকে শুক্রনালী তৈরি হয় কয়টা? একটা। একটা শুক্রাশয় থেকে একটা শুক্রনালী, তার মানে মোট শুক্রনালী কয়টা? 2টা। এইবার ঝামেলা হইল, শুক্রনালী এক হয়ে ড্যাশ পথে বাইরে মুক্ত হয়। এসব যেহেতু জননের কাজ, উচিত ছিল কি জনন ছেদের পথে মুক্ত হওয়া, কিন্তু না, উচিত কাজ কখনোই হয় না। হয়েছে কি রেচন জনন, রেচন জনন রন্ধ্র পথে বাইরে মুক্ত হয়। রেচন জনন, রেচন জনন, পা জ্বরে 3টা ফুটা আছে না, এই জ্বরে দিয়া জনন রেচন, তবে রেচন জনন লিখছে। রেচন জনন জ্বরে লাস্টের 2টা দিয়া মুক্ত হয়। স্ত্রী মাছে ডিম্বাশয় কি বিহীন হয়? ডিম্বাশয়গুলো হয় ডিম্বনালীবিহীন। আর 2টাই লম্বা পড়ছিলাম, কিন্তু 2টা লম্বা হইল কোনটা আকারে বড় বোঝাই যায়। ডিম্বাশয় আকারে বড়, ডিম্বাশয় আকারে বড়। 2টাই লম্বা, তবে ডিম্বাশয়টা আকারে বড়। পরিপক্ক ডিম্বাশয় থেকে ড্যাশ মুক্ত হয়, ডিম মুক্ত হয়। কোথায় মুক্ত হয়? শুরুতে কোথায় মুক্ত হয়? শুরুতে দেহ গহ্বরে মুক্ত হয়, শুরুতে দেহ গহ্বরে মুক্ত হয়। এখান থেকে মানে দেহ গহ্বর থেকে ডিম
রেচন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ীভাবে গঠিত একজোড়া ড্যাশ রন্ধ্রপথে বাইরে বেরিয়ে আসে। তার মানে ডিম বাইরে বেরিয়ে আসে কোন পথে? জনন রন্ধ্রপথে। এটা ভালো। পুরুষেরটা সমস্যা। কারণ কি? বুঝাই। মানুষের বেশি চিন্তা করি। মানুষের যেটাই রেচনতন্ত্র সেটাই জননতন্ত্র মানুষের। এই জন্য মাছের ক্ষেত্রেও রেচন জনন পথে বাইর হয়ে আসে। রেচন জনন দুইটাই। রেচন আগে কেন? মানুষ জন্মের পর থেকেই মুততে পারে, রেচন আগেই করে, জনন তো পরে হয়। ঠিক আছে। আর স্ত্রীদের তো আলাদা আলাদা, তাই জননটা আলাদা, শুধু জনন দিয়েই বাইর হয়। রুই মাছের ডিম প্রচুর ড্যাশ সমৃদ্ধ, প্রচুর কুসুম সমৃদ্ধ। ঠিক আছে। ডিমে অনেক কুসুম। কুসুমের ইংরেজি ওয়াক, WOLK, ওয়াক। যৌন পরিপক্কতা 3টা বছর আছে, 1 বছর, 2 বছর, 3 বছর। সাধারণত জননক্ষম হয় কয় বছরে? সাধারণত 2। রুই 2 সাধারণত। আগে হইতে কত, এখন হয় কত? আগে হইতে কত, এখন হয় কত? সবসময় আমরা জানি বর্তমানে, মানে যত সময় যাবে মানুষ দ্রুত জননক্ষম হবে। ঠিক আছে। মাছও দ্রুত হবে। তার মানে এখন হয় 1 বছর, আগে হইতে 3 বছর। 1, 2, 3। আগে 3 বছর হইতে এখন কিসের কারণে 1 বছরই হয়? অন্তঃপ্রজননের কারণে। অন্তঃপ্রজনন, ইন্টার না, ইনব্রিডিং। অন্তঃপ্রজনন মানে ইনব্রিডিং। 1 বছরই হয়ে যায়। এক অন্ত। এরা বংশবৃদ্ধির জন্য প্রস্তুত হয় কোন মাসে? জুন জুলাই মাসে। মনে রাখবো, বংশবৃদ্ধি মানেই দুদু নুনু, জুন জুলাই। এইবার স্ত্রী মাছ কত সেন্টিমিটার এবং পুরুষ মাছ কত সেন্টিমিটার লম্বা হলে জননক্ষম হয়? মনে রাখবো, পুরুষরা 60 করে লম্বা হয়। 60 মানে 60 থেকে 65। পুরুষরা 60 থেকে 65। আর নারীরা একা লম্বা হয়, মানে আস্তে আস্তে একা লম্বা হয়, কিন্তু সত্যিই লম্বা হয়। একা লম্বা হয় 51, সত্যিই লম্বা হয় 70। পুরুষরা 60-65 করে লম্বা হয়, 60-65, পুরুষ 60-65। আর স্ত্রী মাছ হলে একা 70, 51-70 হলে জননক্ষম হয়। প্রজনন ঋতু 1 বছরে কয়বার প্রজনন করে? বছরে একবার। মানুষের মতোই। সাধারণত জুন জুলাই মাস। কোন কাল? জুন জুলাই হলো বর্ষাকাল। এপ্রিল মে গ্রীষ্মকাল, জুন জুলাই বর্ষাকাল। এসব মাছের এই সময় স্রোতময়, মানে এই সময় জলাশয় থেকে কেমন? স্রোতময় এবং ঘোলা পানি কার জন্য উপযুক্ত? পোনা মাছ বেঁচে থাকার জন্য উপযুক্ত। ঘোলা কেন? যেন পোনা মাছ কেউ দেখতে না পায়, এই জন্যই ঘোলা। প্রজনন স্থান রুই মাছ কোন পানিতে? স্বাদু নাকি লবণাক্ত পানিতে? স্বাদু পানিতে এবং স্রোত অলা জলাশয়ে বা বড় বড় নদীতে প্রজনন ঘটায়। তবে শুধু নদীই না, এমন নয় শুধু নদীই হবে, নদী না, স্রোতজ অন্যখানেও হবে। স্রোতজ হাওড়, বাওড়, বিল। স্রোতজ অন্য জায়গায়, স্রোতজ জলাশয়। আচ্ছা, হাওড়, বাওড়, বিল না, ভুল করছি। কোথায় করে? বড় নদীতে বা স্রোতজ জলাশয়। জলাশয়ের নাম উল্লেখ করবে না, বলবে স্রোতজ জলাশয়, তাহলে করে ডিম ছাড়ে। কিন্তু কোথায় ছাড়ে না? পুকুরে ছাড়ে না, হাওড়, বাওড়, বিলে ছাড়ে না, বিলেও ছাড়ে না। ঠিক আছে। বিলেও ছাড়ে না। পুকুর, হাওর, বাওর, বিল ইত্যাদি বদ্ধ জলাশয় এরা ছাড়ে না। বিলবদ্ধ। হাবাবদ্ধ, বিলবদ্ধ। পুকুর তো বদ্ধ বুঝাই যায়। হাওর, বাওর বদ্ধ, বিলবদ্ধ, এইসবে ছাড়ে না। পরিযান মানে মাইগ্রেশন বা অভিপ্রয়াণ। ডিম ছাড়ার সময় এরা ছোট ছোট নদী, নালা, খাল, বিল থেকে স্বাদু পানির বড় বড় ড্যাশ পরিযায়ী হয়। বড় বড় নদীতে, বড় বড় নদী আর স্রোতজ জলাশয়। যেহেতু এদের পরিযান শুধু ড্যাশ পানির মধ্যে সীমাবদ্ধ, শুধু স্বাদু পানির মধ্যে সীমাবদ্ধ, তাই এদের পরিযানকে বলা হয় প্রোটামোড্রোমাস। এর একটা মাছ। কেমন মাছ? পানির মাছ। প্রোটামোড্রোমাস। প্রোটামোড্রোমাস। প্রোটা মানে পুরোটা, মোড্রো মানে মধ্যেই থাকে।
এই মাছটা স্বাদু পানির মধ্যে থাকে। প্রোটামোড্রোমাস, 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 প্রোটামোড্রোমাস। এবার ডিম ছাড়ার সময় কি হয়? ডিম ছাড়ার সময় এরা কি স্রোতের দিকেই যায় নাকি স্রোতের বিপরীতে যায়? স্রোতের বিপরীতে যায়, কারণ ডিম ছাড়ার সময় ওই সময় সবার শক্তি বাইরে ওঠে, যেন সবাই অ্যাগেইনস্ট দ্য টাইট কাজ শুরু করে, স্রোতের বিপরীতে কাজ শুরু করে, গা ঘেঁষে ছোটাছুটি করে। এবং ছোটাছুটির সময় কে কাকে অনুসরণ করে, এটা হলো সিনেমার মতো। সবসময় বেটি সামনে দৌড়ায়, বেটা পিছিয়ে দৌড়ায়। তবে পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে। নদীর কোন অংশে ডিম ছাড়ে? গভীর না অগভীর? অগভীর। কেমনে মনে রাখবো? আমরা মাঝে মাঝে পোনা দেখতে পাই, ব্যাঙের পোনা বা ব্যাঙ আছে, তাই না? তাহলে আমরা দেখতে পাই যে তার মানে কি অবশ্যই অগভীরে আছে। অগভীরে আমরা পোনা দেখতে পাই। ডিম ছাড়লেই তো পরে ওইটার মধ্যে শুক্ররস দিয়া স্পুনিং হয়ে পোনা হবে, তাই না? এই জন্য অগভীরে। তীব্র স্রোত ও ফেনিল ঘোলা পানি। ফেনিল ঘোলা পানি, ঘোলা পানি, ফেনিল, 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 বুঝি না, মনে রাখবো। ফেনিল ঘোলা পানি। কোন সময় এরা উদ্বুদ্ধ হয়, মানে প্রাকৃতিক অবস্থা কেমন হইলে এরা ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়? মনে রাখবো, বর্ষাকালে অমাবস্যা, মানে কোনো চাঁদ নাই, এটাই তো সময়। আবার পূর্ণিমায় বজ্রপাত সহ প্রবল বর্ষণ। পূর্ণিমা আছে কিন্তু অনেক বজ্রপাতও আছে, তার মানে কি মানুষ সবাই ঘরের ভিতরে, আর প্রবল বর্ষণ হইতেছে রিমঝিম এই ঝাড়াতে, এটাই তো সময়। বর্ষাকালে হলো অমাবস্যা, আর পূর্ণিমা হইতে হইলে তখন হইতে হবে কি প্রবল বর্ষণ। কারণ পূর্ণিমা তো ছাড়া সবাই বাইরে গিয়ে বসে থাকবে, মাঠে গিয়ে বসে থাকবে, তখন তো আর ডিম ছাড়া যাবে না, তাই না? মাঠে গিয়ে বসে থাকবে, হবে না। পূর্ণিমায় বজ্রপাত, পূর্ণিমায় বজ্রপাত সহ প্রবল বর্ষণ। আর উজানের পাহাড়ি ঢল, ঢল নামছে মহিলার গায়ে, ঢল নামছে মহিলার ড্যাশে। উজানের পাহাড়ি ঢল, তিনটা। অমাবস্যা, বর্ষাকালে অমাবস্যা, প্রবল বর্ষণ এই বর্ষাকালেই বেশি, কারণ সবই তো বর্ষাকালে, জুন জুলাইতে বর্ষাকাল। উজানের পাহাড়ি ঢল এটাও বর্ষাকালে। এই সময় পানির তাপমাত্রা কত থাকতে হবে? মনে রাখবো, 24 ঘন্টা ডিম ছাড়ে, ডিম ছাড়া মানে 28 ডিগ্রি করা, 24 থেকে 28, 24 ঘন্টায় ডিম ছাড়বে, 28 ডিগ্রি করবে, 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং পানিতে প্রচুর অক্সিজেন থাকতে হবে, কারণ পানিতে বেশি অক্সিজেন থাকলে কি হয়? পানিতে অক্সিজেন বেশি মানে রুই মাছের যৌন গ্রন্থিকে উত্তেজিত করে অক্সিজেন, কেমন করে না? যৌন গ্রন্থি উত্তেজিত হয়, যৌন গ্রন্থি উত্তেজিত। ছোটাছুটি ও ড্যাশ এর আবেশীয় প্রভাবে স্ত্রী মাছ হঠাৎ ঝাঁকুনি দিয়ে ডিম ছেড়ে দেয়। স্ত্রী ছাড়ে আগে, পুরুষ ছাড়ে পরে। কারণ কে কাকে নিষিক্ত করে? শুক্রাণু ডিমকে নিষিক্ত করে, বা শুক্ররস ডিমকে নিষিক্ত করে। তার মানে ডিমটা আগে পড়ে, তারপর ডিমের উপরে গিয়ে শুক্রাণু আক্রমণ করে, এরকম আর কি। ছোটাছুটি আর কিসের প্রভাবে? রিওট্যাক্সিস। রিও মানে কি? ট্যাক্সিস মানে চলন, রিও মানে কি? স্রোত, রিও স্রোত, ট্যাক্সিস মানে চলন। যেমন কেমোট্যাক্সিস মানে রাসায়নিক পদার্থের প্রভাবে চলন, রিওট্যাক্সিস মানে স্রোতের প্রভাবে চলন। স্ত্রী আগে ডিম ছাড়ে, তারপর ডিমের উপর প্রচুর পরিমাণ শুক্ররস ছাড়ে বা স্পারমাটিক ফ্লুইড ছাড়ে পুরুষ। স্পনিং কোনটাকে বলে? পুরুষের ছাড়াটাকে না স্ত্রীর ছাড়াটাকে? দুইটাকেই। ডিম ছাড়াকেও স্পনিং বলে, শুক্রাণু নিঃসরণ করাকেও স্পনিং বলে। স্পনিং কত সেকেন্ড এর মধ্যে এই ঘটনা ঘটে? স্পনিং হয় কত সেকেন্ড? স্পন 15। যদি ডিম ছাড়া আসে তাহলে হয়তো 15ই হবে, কারণ বোঝায় নাই। এই ঘটনা মানে কি? স্পনিং দুইটা মিলায় বলেছে নাকি খেয়াল ঠিকমতো বলতে পারে নাই, ঠিক আছে? স্পন 15। রুই মাছের ডিম উৎপাদন ক্ষমতাকে কি বলা হয়? ক্ষমতা মানে অ্যাবিলিটি। আর ডিম উৎপাদন করে ডিমটা কি করে? ফিক্কা মারে, ফিকান্ডিটি। যদিও ফিক্কা মারাটাকে ফিকান্ডিটি বলে না, উৎপাদনটাকেই ফিকান্ডিটি বলে। ফিকান্ডিটি বা উর্বরতা। ফিকান্ডিটি মানে উর্বরতা। 1 কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি কত? 1 থেকে 4 লাখ। তার মানে 1 কেজি ওজনের একটা রুই মাছ এক ঋতুতে কত লাখ ডিম উৎপাদন করে? কত লাখ ডিম? 1 থেকে 4 লাখ। 1 থেকে 4 লাখ। এই যে মাছের ডিম যে খাই বৈশাখীতে 40 টাকা, তাই না? 1 মনে রাখবো, একটা রুই মাছ 40, 4 মনে রাখবো, 1 থেকে 4 লাখ ডিম পাড়ে।
নিষেক বা ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে হলো শুক্রাণু ডিম্বাণুর মিলন। বহির্নিষেক হয় না অন্তর্নিষেক? অবশ্যই বহির্নিষেক, কারণ হইতেছে কই? পানিতে, দেহের ভিতরে তো না। শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষিক্ত ডিমের বর্ণ কী এবং আকার কেমন? মুরগির ডিমের বর্ণ লালচে, এর বর্ণও লালচে। শেষ। মুরগির ডিম ডিম্বাকার, কিন্তু মাছের ডিম খাইছি না? পিচি পিচি ডিম্বাকার না গোলাকার। মাছের ডিম গোলাকার, মাছের ডিম গোলাকার। এখন দুই ধরনের ডিম আছে, একটা পানিতে ডুবে আর একটা পানিতে ভাসে। যেইটা পানির তলায় ডুবে, আচ্ছা কখন ডুবে? নিষিক্ত হওয়ার আগে না পরে? নিষিক্ত হওয়ার পরে, পরে পরে, সবসময় নিষিক্ত হওয়ার পরে ডুবে। আর যেগুলি ভাসে সেগুলি নিষিক্ত হওয়ার পরেও ভাসে, ঠিক আছে? সবই নিষিক্ত হওয়ার পরে, ডুবলেও নিষিক্ত হওয়ার পরে, ভাসলেও নিষিক্ত হওয়ার পরে। রুই মাছেরটা কি ডুবে নাকি ভাসে? না, রুই মাছ ডুবে। আর ডুবে দেখেই এর ডিমকে বলা হয় ডিমার্সাল ডিম। রুই মাছ এর ডিম ডুবে। মুরগির ডিমও কিন্তু ডুবে, ভালো। মুরগি স্বাদু পানি, রুই মাছ স্বাদু পানি, এদের ডিম ডুবে। ডুবে মানে ডিমার্সাল ডিম, ডিমার্সাল ডুবে, ডিমার্সাল ডিম ডুবে। আর কাদের ডিম ডোবে না? সামুদ্রিক মাছের ডিম ডোবে না। আকারে কেমন? আকারে ছোট। ওজনে কেমন? ওজনে হালকা। আকারে ছোট, ওজনে হালকা, ড্যাশ আবরণবিহীন। কি আবরণ নাই? আঠালো আবরণ নাই। আঠালো আবরণ থাকলে ডুবে যাইতো, ঠিক আছে? আঠালো আবরণ থাকলে ওজন বাড়তো, ডুবে যাইতো। ছোট, হালকা, আঠালো আবরণবিহীন, তাই নিষেকের পরেও পানিতে ভেসে থাকে। এই জন্য এদের বলা হয় কি? এদের বলা হয় ড্যাশ ডিম, পেলাজিক ডিম। পেলাজিক ডিম তার মানে এদের উপর থেকেই পাওয়া যায়। পেলাজিক ডিম পেলা, উপর থেকেই তো পাওয়া যায়। পয়সা থাকে না, পয়সা থাকে, তাই উপর থেকেই পাওয়া যায়। পেলাজিক ডিম পেলা, বা বলতে পারি সামুদ্রিক মাছের ডিম পেলা, কারণ সামুদ্রিক মাছের ডিম একটু কম পাওয়া যায়, কম বিক্রি হয়। সামুদ্রিক মাছের ডিম পেলা, খুঁজে পেলা। নতুন ঝামেলা আনলক। মেজর কার্প বা প্রধান কার্পের মধ্যে কিন্তু কালীবাউস নাই। কালীবাউস এখানে আছে মাইনরের ভিতরে, যে কালীবাউস, কালীবাউস মাইনর। প্রধান কার্প বা মেজরের মধ্যে মাইনর কালীবাউস নাই। কিন্তু যদি বলে বড় কার্প, বড় কার্প বললে আবার কালীবাউস আছে। বড় কার্প বললে সত্যিকারের, এই যে বড় কার্প জাতীয় মাছ, সত্যিকারের দুইটা, রুই ছাড়া কাতলা মৃগেল, মানে সত্যিকারের তিনটা বড়, তিনটা মেজর, তার সাথে আবার কালীবাউস। বড় কার্প বললে কালীবাউসে ঢুকাই দিব। বড় বাউস, তবে বাটা কিন্তু না, কারণ বাটা অনেক ছোটো মাছ, কারণ কীট বাটা খায়। কীট জীবনেও বড় মাছ খাবে না, ঠিক আছে? কীট একটা বড় না, কীট একটা বড়ও না, মেজরও না, প্রধানও না। কালীবাউস মেজরও না, প্রধান না, কিন্তু কালীবাউস বড়। কালী বড়, বড় কালী। মাছ থেকে মাছের স্বাদ পেতে হলে মাছকে মাছ হিসাবে বড় হওয়ার সুযোগ দিতে হবে। মাছ থেকে মাছের স্বাদ পেতে হলে মাছকে মাছ হিসাবে বড় হওয়ার সুযোগ দিতে হবে। কোন মাছের চাষ ব্যাপক হারে বাড়ছে? রুই মাছের চাষ ব্যাপক হারে বাড়ছে। বাংলাদেশের বড় বড় নদী। হালদা কি নদী? হ্যাঁ, হালদাও নদী, ঠিক আছে? বড় বড় নদীর মধ্যে হালদাও আছে। হালদা নদী। বায়োলজির ক্ষেত্রে হালদা নদী, মাছের ক্ষেত্রে হালদা নদী, এবং নদীর শাখা নদীতে বা কাপ্তাই হ্রদে, শাখা নদী, কাপ্তাই হ্রদ এবং বিভিন্ন হাওরে রুই মাছ বিস্তৃত বললে হাওরে থাকবে। রুই মাছ হাওরে বিস্তৃত, কিন্তু হাওরে ডিম ছাড়ে না। হাওর বাওর বিল কোথাও ডিম ছাড়ে না, ডিম ছাড়ে শুধু নদীতে এবং স্রোতজ জলাশয়ে। প্রজনন ক্ষেত্র হলো বড় নদী আর স্রোতজ জলাশয়। মাছের পোনা যখন কিসের সমান হয় তখন সংগ্রহ করে খামারে লালন পালন শেষে বাজারজাত করা হয়। মানে খামারে আনা হয় কখন? আঙ্গুলের সমান হয়। আঙ্গুলিপোনাকে খামারে আনে। হ্যাচারির মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করে না। বিশুদ্ধ রুই মাছ সংরক্ষণে সবার নজর কিসের দিকে? বিশুদ্ধ রুই সংরক্ষণে সবার নজর হালদা নদীর দিকে। হালদা নদী কেবল একটা দেশি নদী নয়, এটি একমাত্র ড্যাশ নদী, একমাত্র জোয়ার ভাটার নদী। জোয়ার ভাটা হয় সাধারণত সাগরে বা উপসাগরে, কিন্তু হালদা নদীতে হালদা নদীতেও জোয়ার ভাটা হয়। এখান থেকে মাছ চাষিরা কিসের বদলে কি সংগ্রহ করে? পোনার বদলে ডিম সংগ্রহ করে নেওয়া যায়, মানে নিষিক্ত ডিম। কারণ কি?
এখানেই ডিম ছেড়ে দেওয়া যায় মাছ, এখানেই মাছ ডিম ছেড়ে দেওয়া যায়। এই ডিম সংগ্রহ করে মাছ চাষিরা। হালদা নদীর থেকে ডিম নেয়, নিষিক্ত ডিম, নদী নিষিক্ত ডিম, নদী নিষিক্ত ডিম, পোনা নেয় না। আগে পড়ছিলাম হালদার 1 কেজি পোনার দাম কমপক্ষে 60-65, বেশি হইলে 1 লাখ। এখানে লেখছে 1 কেজি রেণু পোনার দাম। কোন পোনা? রেণু, রেণু একদম ছোটোটা, রেণু ধানি আঙ্গুলি ব্রুড মাছ, রেণু ধানি আঙ্গুলি ব্রুড মাছ। রেণুর পোনার দাম হলো 60,000 টাকা 1 কেজি। হালদা নদীকে তাই প্রাকৃতিক ড্যাশ বলা হয়, প্রাকৃতিক জিন ব্যাংক বলা হয় এবং ড্যাশ নামে অভিহিত করা হয়। প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ ড্যাশ নামে অভিহিত করা হয়। মৎস্য খনি হালদা নদী প্রাকৃতিক জিন ব্যাংক, প্রাকৃতিক জিন ব্যাংক হালদা নদী। আবার জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনিও হালদা নদী, জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনিও হালদা নদী। এই হালদা নদী সহ অন্যান্য স্থানে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণে প্রথম কাজ হচ্ছে এদের মৎস্য অভয়াশ্রম ঘোষণা করতে হবে। কিছু কিছু, একটা হলো মৌসুমী অভয়াশ্রম, আর একটা হলো বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা। অভয়াশ্রম কোনটা? হালদা নদীর কোনটা অভয়াশ্রম? হালদা নদীর মদুনাঘাট অভয়াশ্রম। হালদা মনা হালদা নদীর মদুনাঘাট, হালদা নদীর মদুনাঘাট। কাপ্তাই লেকের 2টা, কাপ্তাই লেকে অভয়াশ্রম 2টাই ল দিয়া, লয়ের কাছাকাছি। একটা হলো লং জাদু লেকের লং জাদু, আর একটা হলো বিলাইছড়ি লেকে লং বিলাই, লেকে লং জাদু আর বিলাইছড়ি। যথাশীঘ্র সম্পূর্ণ হালদা নদীকেই অভয়াশ্রম, কেমন অভয়াশ্রম ঘোষণা করতে হবে? ড্যাশ অভয়াশ্রম, সাংবাৎসরিক অভয়াশ্রম, বাৎসরিক না, সাংবাৎসরিক। হালদা নদী রুই মাছের বিশুদ্ধ জিন সংরক্ষণে অবদান রেখে চলেছে। রুই মাছের বিশুদ্ধ জিন হালদা নদী। কেবল কার্প জাতীয় মাছই নয়, আরও 2 প্রকার প্রাণীর প্রধানতম বাসস্থান হয়ে উঠেছে হালদা নদী এখন। কে? একটা হইল ড্যাশ ডলফিন, গাঙ্গেয় ডলফিন, অতি বিপন্ন গাঙ্গেয় ডলফিন। আর মিঠা পানির শুশুক, যেইটা মাথা তুললে মাথা ঢুকায় ফেলায়, ওই শুশুক। আর ডলফিন শুশুক। কোন বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়েছে? চট্টগ্রাম, মানে চর্বি, মানে রাখবো মাছের চর্বি, হালদা নদীর মাছের চর্বি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রুই মাছ সংরক্ষণে কয়েকটি পদক্ষেপ। প্রজনন ক্ষেত্রটা সংরক্ষণ করতে হবে, মা মাছ আহরণ বন্ধ করতে হবে। তার মানে জুন জুলাইয়ে মাছ ধরা যাবে না। প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, মা মাছ আহরণ বন্ধ। বর্জ্য সেচ, কীটনাশক, বর্জ্য নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা, আর কীটনাশক রাসায়নিক সার। বাজার নিয়ন্ত্রণ মানে নির্দিষ্ট মাপের নিচে বিক্রি করা যাবে না মাছ। কতটুক? 9 ইঞ্চির নিচে বিক্রি নয়, মানে বিক্রি করা যাবে না। 9 ইঞ্চির নিচে যাতে বাজারে কোনো রুই মাছের পোনা না থাকে সেটা দেখতে হবে। সেচ ব্যবস্থা, আপনার নাব্যতা, সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ 2বার দিছে। 4 নম্বরও সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ, 5 নম্বরেও সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ। নাব্যতা কী করতে হবে? নাব্যতা বৃদ্ধি। আর প্রাকৃতিকভাবে উৎপন্ন পোনা চাষের জন্য মৎস্যজীবীদের উৎসাহিত করতে হবে। প্রাকৃতিক পোনা পপ। জনসচেতনতা, মৎস্য আইন সংশোধন এবং বাস্তবায়ন। হালদা নদী সংশোধন না, মৎস্য আইন প্রয়োগ ও বাস্তবায়ন, প্রয়োজনে আইন সংশোধন। হালদা নদী সংরক্ষণ, হালদা নদীটাকে সংরক্ষণ করতে হবে। ড্যাম, সুইচ গেট, বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে, কারণ মনে রাখবো বাঁধ, ড্যাম, সুইচ গেটে মাছ আটকে যাবে, মাছ মরে যাবে। এই জন্য রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্রসমূহ, শুধু রুই মাছে কিন্তু কয়টা? 7টার নাম আছে। আগে জায়গার নামগুলি বলি। চট্টগ্রামের হালদা নদী কোথায়? চট্টগ্রামে। হালদা কিন্তু চট্টগ্রামে। এইটা শুধু বাংলাদেশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র না, এটা হলো পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, পৃথিবীরই সবচেয়ে বড়। কারণ পৃথিবীতে নদীমাতৃক দেশই বাংলাদেশের বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র মানেই পৃথিবীর বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র।
প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। যমুনা নদীর পাশে কোন কোন এলাকা? যমুনা নদীর পাশেই কোন জেলা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের হলো রেজাউল স্যার। সে একজন বাহাদুরাবাদ। সে কি খায়? সে আচার খায়, আরিচা। আর ফুল, সে একজন বোকা, ফুলছড়ি। সিরাজগঞ্জ, বাহাদুর, আচার, ফুলছড়ি ঘাটের নিকটস্থ অঞ্চল। তারপরে পদ্মা নদী, যমুনার পরে পদ্মা নদীর পাশে কোন কোন জেলা? রাজশাহী, চাপাই। ময়মনসিংহ শহরের পার্শ্ববর্তী কোন নদী? আদি ব্রহ্মপুত্র নদ। কিন্তু আদি শুধু ব্রহ্মপুত্র নদ না, আদি ব্রহ্মপুত্র নদ। আর কুষ্টিয়া শহরের পার্শ্ববর্তী কোন নদী? কুষ্টিয়া গড়াই। কুষ্টিয়া অনেক কিছু গড়ে। কি গড়ে? কুলফি গড়ে, তারপর আবার তিলের খাজা গড়ে। কুষ্টিয়া অনেক কিছু বানায়। কুলফি গড়ে, তিলের খাজা গড়ে, কুষ্টিয়াতে গড়াই। আর রাজবাড়ী ও ফরিদপুরের পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ বঙ্গবন্ধুর সাথে আড়ি আর মধুমতি, বঙ্গবন্ধু মধু খায়। রাজবাড়ী, ফরিদপুর, আড়িয়াল খাঁ, মধুমতি। আর একটা বিল, সবচেয়ে পরিচিত বিলকে চলন বিল। আর সবচেয়ে পরিচিত হাওর, কিন্তু বড়টার বলি নাই, পরিচিত হাওর টাঙ্গুয়ার হাওর আর চলন বিল। এই 7টা। হাওর, বিল দিয়া একটা। তারপরে এলাকা কি আছে? যমুনা এমনি মনে থাকবে, ঠিক আছে। এরপরে হইল চট্টগ্রাম হালদা, ময়মনসিংহ আদি ব্রহ্মপুত্র, রাজশাহী পদ্মা, নবগঞ্জ পদ্মা। আর কুষ্টিয়া বড় মামি কুষ্টিয়া, ছোট মামি কুষ্টিয়ার গড়াই। আর হলো বঙ্গবন্ধু। এই 6টা প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সমূহ। ডু উইথ পড়ছি, ডিলের 2টা পড়ছি। এখানে কিন্তু প্র্যাকটিস করা হয়নি, ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে 3টা আছে। একটা হলো ফিল ইন দ্য গ্যাপ। যদি ফিল ইন না থাকে তারপরে হবে ফিল আপ, ইন না থাকলে আপ। তবে ওই যে প্রিপোজিশনের কথা বলি, মনে করো প্রিপোজিশনে কিন্তু ফিল দিয়ে কিছু পড়ছিলাম। ফাইন্ড ড্যাশ মানে খুঁজে বের করা, ফাইন্ড আউট মানে ডিটেক্ট, বের করা, ফাইন্ড আউট খুঁজে বের করা। আমরা গেট ড্যাশ মানে ট্রেন বা বাসে ওঠা শিখছিলাম, কি গেট অন মানে উঠলাম, তারপর ট্রেনটা ছাড়লো। কিন্তু আরেকটাও হয়, গেট ড্যাশ দ্য ট্রেন, এটা হবে গেট ইনটু, তার মানে আগে আমি ছিলাম মানুষ, তারপর হলাম যাত্রী। ট্রেনটা পাওয়ার পরেই যাত্রী হয়ে গেলাম, গেট ইনটু। বা মনে রাখতে পারি ট্রেনের ভিতরটা তো পাইছো, ট্রেনের ভিতর মানে গেট, পাইছো গেট, ভিতরটা ইন তো মানে টু। হ্যান্ড ড্যাশ মানে হইল কাস্টডি মানে হাতে তুলে দেওয়া, কাস্টডি দেওয়া, হ্যান্ড ওভার। আর হ্যাং মানে ঝুলা, অন মানে শুরু, কারো উপরে ঝুলা শুরু মানে ঝুল্লা পড়া শুরু। মানে কি, অনেকে বলে না যে বিয়া কইরা তোর ঘরে ঝুল্লা পড়বো, তোমাকে নির্ভর হয়ে যাবো তোর উপরে, ডিপেন্ড অন। ব্যাংক অন, রিলাই অন, কাউন্ট অন। ব্যাংক অন মানে তোর টাকায় চলবো, তুই আমার ব্যাংক হয়ে যাবি, ব্যাংক অন। আর টাকা গুনবো, কাউন্ট অন, ব্যাংক অন, কাউন্ট অন মানে হ্যাং অন। কিপ অ্যাওয়ে, আচ্ছা কিপ তো না, EFGHIJKL MNO পর্যন্ত, ঠিক আছে। GH দুঃখিত, কে আছে? কিপ অ্যাওয়ে রাখো অন্যত্র মানে দূরে থাকা বা দূরে রাখা, রিমেইন অ্যাট এ ডিস্টেন্স ফ্রম। আর কিপ আপ উইথ রাখো, কাকে রাখো? আপাকে রাখো, উইথ সাথে, মানে একসাথে চলো আর কি, সমান তালে চলো। কিপ আপ উইথ সমান তালে চলো, কিপ রাখো আপাকে উইথ সাথে। লে 3টা আছে। একটা হইল আচ্ছা সিরিয়াল পড়ি, প্রথমে বলবো লে ডাউন। লে মানে ডিম পাড়া। মুরগি ডিম পাইরা ডিমটা যদি ডাউনে পড়ে যায়, নিচে পড়ে যায়, তাহলে সেটা কী হবে? স্যাক্রিফাইস মানে বিসর্জন হয়ে যাবে, আমরা খাইতে পারবো না। তাই ডাউনে পড়ার আগেই ধরতে হবে, মানে লে বিফোর। ডাউনে পড়ার আগেই ধরতে হবে, লে বিফোর ধরতে হবে। মানে কি বিফোর ধরতে হবে মানে প্লেস বা পেশ করতে হবে, প্লেস করতে হবে।
হি লেড দ্য ফ্যাক্টস বিফোর দ্য কোর্ট, মানে পেশ করলো, ধরলেই তো পেশ করতে পারবো ডিমটা, পেশ করতে পারবো না কার কাছে নিয়ে বলে এই যে আম্মা ডিম, এই যে মা ডিম, ডিম নাও, ডিম ভাজো, এরকম আর কি। আর লে বাই, লে বাই মানে ভাই ডিমটা সংরক্ষণ কর, সঞ্চয় কর, ঠিক আছে, সেভ কর, অনেক ডিম জমাবো তারপর খাবো, ভাই ডিমটা সেভ কর। প্রথমে ডাউন, ডাউন হলে বিসর্জন হবে, তাই আগেই ধরতে হবে লে বিফোর, বিফোর মানে পেশ করা, ভাইয়ের সামনে গিয়ে পেশ করতে, ভাই এই যে লাও, তখন ভাই বলবে কি ভাই এই ডিমটা সঞ্চয় করি আমরা, ঠিক আছে, লে ভাই, লে ভাই। লুক, লুক নিয়ে ঝামেলা আরও বাড়লো, লুক ওভার মানে পড়ছিলাম, লুক ওভার মানে পড়ছিলাম এক্সামিন করা, আর এইটা হইল লুক থ্রু মানে ইন্সপেক্ট কেয়ারফুলি, দিসে ইন্সপেক্ট, তবে বাংলা লেখছে পরীক্ষা করা, ঠিক আছে, এটা কিন্তু আবার ওই যে লুক ইনটু মানে তদন্ত করা ওইটা না, কিন্তু এটা কিন্তু পরীক্ষা করাই, আরও ভালোভাবে পরীক্ষা করা, লুক থ্রু, লুক থ্রু, ঠিক আছে, লাগবে না যদিও, গুরুত্বপূর্ণ না। এই বইয়ের সবগুলি পরে প্র্যাকটিস করতে হবে, কিন্তু নন প্র্যাকটিসড অবস্থায় আছে। রুই মাছে 4 ধরনের পোনা আছে, রেণু পোনা, ধানি পোনা, আঙ্গুলি পোনা, ব্রুড মাছ। প্রথমে হলো বয়স দিনে, তারপর দৈর্ঘ্য মিলিমিটারে, মিলিমিটার mm। দুইটা জিনিস মনে রাখবো, 3, 8, 30, 3, 12, 30, যে লাস্টের টুক 3, 8, 30, 3, 12, 30, কিন্তু দৈর্ঘ্য কোনটা মনে রাখবো, 2, 12, 2 হলো 12, 8টা 12 না, 8টা হলো বয়স, 2 হলো 3, 12, 30, বয়স হলো 3, 8, 30, তাহলে বয়সটা এবার সামনেটুকু ফুল করি, প্রথমটা 0 থেকেই শুরু, 0 থেকে 3, তারপরটা 3 থেকে 8, তারপর একটা 9 থেকে, প্রথমটা 0 থেকে, তারপরটা 3 থেকে, মানে 3 3 দুইবার আছে, এখানেও 3, এখানেও 3, আর তারপর একটা 8-এর পরে 9 থেকে, আঙ্গুলি হলো 9 থেকে 30, আর ব্রুড সবসময় 30-এর বেশি, মিলিমিটারেও 30-এর বেশি, দিনেও 30-এর বেশি, mm আর দিন দুইটা একক। এখানে পড়ছিলাম 3, 12, 30, 0 মিলিমিটার হবে না, তাই না, সম্ভব না, তাই হবে 2 মিলিমিটার, 2, 3, 2, 3, 2, 3, 1, 3 না, 2, 3, 2T, 2T, রুই মাছের টুটি চেপে ধরবো, 2T, 2, 3 দৈর্ঘ্য। আর ধানি, ধান মানে কি, ধান মানে ভাত, আমাদের প্রধান খাবার, আমাদের জন্য লাকি খাবার ধানি, যেন 7 থেকে 12, ধানি 3, 12, 30, 2 নম্বরটা 7 থেকে 12, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 7 হলে তাকে ধানি পোনা বলে, এটা কিন্তু আলাদা করে বলে দেওয়া হয়েছে। সো ধান 7, ধান 7, ধান 7, 7 থেকে 12 সব ধান, আর তারপরে 30, শুধুই 30, ভালো, যেমন এখানে 9 থেকে 30 এরকম না, আর তারপরে 30-এর চেয়ে বেশি, 3, 8, 30, 3, 12, 30, 0 থেকে 3, 3 থেকে 8, 9 থেকে 30, 30-এর বেশি, দৈর্ঘ্য 3, 12, 30, 2 থেকে 3, 7 থেকে 12, সাবধান 7 থেকে 12, ধানি 7 থেকে 12, এবার শুধু 30, 30-এর বেশি। ভ্রূণীয় পরিস্ফুটন, রুই মাছের জাইগোটের ব্যাস কত, 4.1 থেকে 4.8 মিলিমিটার। রুই মাছ বলতেছে জাইগো স্যার, স্যার আমার ছেড়ে দে, আমি যাইগো মানে জায়গা, যাইগো স্যার, স্যার আমাকে 1-8টা হয়ে ধরিস না, স্যার স্যার মানে 4, 4, 1-8টা মানে 1, 8, 4.1, 4.8। এর ভ্রূণীয় পরিস্ফুটন খুব তাড়াতাড়ি ঘটে, মানে মাছ খুব তাড়াতাড়ি বড় হয়। জাইগোট সৃষ্টির কতক্ষণ পরে ক্লিভেজ শুরু হয়, জাইগোট মানে শুক্রাণু ডিম্বাণু মিলল, নিষেক হওয়ার পরে একটা সৃষ্টি হইল প্রথম কোষ, সেটা জাইগোট, এই জাইগোটের পরে ক্লিভেজ, ক্লিভেজ শুরু হবে কতক্ষণ পর, 30 থেকে 45 মিনিট, 30 থেকে মানে আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা। ক্লিভেজ, ক্লিভেজ মানে 30 এর ক্লিভেজ 45, 30 এর ক্লিভেজ 45 বছর পর্যন্ত। ক্লিভেজ ড্যাশ প্লাস্টিক ধরনের, কোন প্লাস্টিক, মেরো প্লাস্টিক, বোঝার দরকার নাই, রুই মাছ মেরো, রুই মাছ মেরো, তাই ক্লিভেজ মেরো প্লাস্টিক। ভেজিটাল পোল মানে কি, মেরু না বিষয়, ভেজিটাল পোল মানে মেরু, ভেজিটাল পোল, পোল মানেই তো মেরু, তাই না, পোল মেরু, মেরু প্রান্ত। আর মেরোতে
আংশিক আংশিক ক্লিভেজ হয়, একটা ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়, মানে আংশিক ক্লিভেজ হয়। মেরো মানে আংশিক, হলো মানে পুরাতন ফুল। ওই যে মিয়ার মানে অংশ, মেরো মানে অংশ, আংশিক। ছোট ঢিবির মতো দেখায় ক্রমশ অঞ্চলটিকে, ওই ঢিবির মতো অঞ্চলে ক্লিভেজ ঘটে, এই জন্য একে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটা কত সংখ্যক কোষে বিভক্ত হতে থাকে ধীরে ধীরে। 1 থেকে 2, 4, 8, 16 মানে সব দ্বিগুণ হয়। প্রথমে একটা ছিল, বিভাজিত হওয়ার পরে এই 2টা হবে, ঠিক আছে? 1 কিন্তু নাই, 1 শুরুতে 1 ছিল প্রথমে, তারপরে শুরুতেই 2 এখানে বিভাজিত হওয়ার পর, মানে ক্লিভেজ শুরু হওয়ার পর 2, 4, 8, 16, 32 এমনি বাড়বে, 2 গুণ করবো, খালি 2 গুণ। ক্লিভেজের ফলে সৃষ্ট প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্ট মানে অপরিণত, মিয়ার মানে অংশ। প্রত্যেক কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ারকে তখন কেমন দেখায়? শুরুতে ব্লাস্টোমিয়ারকে দেখা যায় আঙ্গুরের থোকার মতো। এই ধাপের নাম কি? এই ধাপের নাম মরুলা। মনে রাখবো, আঙ্গুর খাইতে গিয়ে আঙ্গুর গাছে উঠলা, আঙ্গুর গাছ থেকে পইরা মরুলা। কারণ আঙ্গুর গাছ নরম গাছ, আঙ্গুর গাছে উঠলা আঙ্গুর গাছে উঠলা মরুলা। তার মানে মরুলা হইল আঙ্গুরের থোকার মতো। ভ্রূণের প্রস্ফুটনের ক্ষেত্রে কোন ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ? সবচেয়ে না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা? মরুলা মানে মরাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে? মরা না মরলে কিন্তু সমস্যা। ব্লাস্টোমিয়ারগুলো আরও বিভক্ত ও সুশৃঙ্খল হয়ে ড্যাশ নামক এককোষীয় স্তরে বিন্যস্ত হয়। স্তর মানে কি? স্তর মানে ত্বকের মতো না? আমাদের ত্বক একটা স্তর, এককোষীয় স্তর, এই জন্য তার নাম হলো ব্লাস্টোডার্ম। ডার্ম মানে ত্বক, এক স্তর, ত্বক এক স্তর, এটাও এক স্তর। ক্লিভেজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ারগুলো মাঝে একটি ফাঁপা জায়গা সৃষ্টি করে বৃদ্ধি পায়, মানে মাঝখানে একটা ফাঁপা জায়গা হয়ে যায়। ফাঁকা মানে কি? সিল। ওই জায়গাকে বলা হয় কি? ওই ফাঁপা জায়গাকে বলা হয় ব্লাস্টোসিল। আর তখন ভ্রূণকে বলা হয় কি? মানে ভ্রূণের তখনকার দশাটার মানে কি? তখনকার দশাকে বলা হয় ব্লাস্টুলা। তার মানে ব্লাস্টোসিল হয় ব্লাস্টুলা দশায়, আর ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোডার্ম এগুলি সব হয় মরুলার পরে। ব্লাস্টোমিয়ার হয় মরুলাতে, ব্লাস্টোডার্ম হয় মরুলাতে। প্রথম 2 ব্লাস্টো মরুলা, আর সিল হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলা মনে রাখবো, টুল ছিল ব্লাস্টুলা মানে টুল ছিল। আর মিয়ার ত্বক মরে গেল মরুলা। মিয়ার ত্বক ডার্ম মরে গেল মরুলা। টুল ব্লাস্টুলা, এই দুঃখিত, সিল ব্লাস্টুলা, কি বলি? ব্লাস্টুলা মানে টুল সিল। ব্লাস্টোপোর নামক একটি ছিদ্রপথ ছাড়া সমগ্র কুসুমপিণ্ড আবৃত হয়ে পড়ে। মানে পোর মানে ছিদ্রটা আবৃত হয় না, বাকি সবাই আবৃত হয়। ব্লাস্টুলা ধীরে ধীরে কত স্তরী ড্যাশ এ পরিণত হয়? ব্লাস্টুলা ধীরে ধীরে 2 স্তরী গ্যাস্ট্রুলায় পরিণত হয়। মনে রাখবো, রুই মাছ খাইলে দ্বিস্তরী গ্যাস্ট্রিক হবে, 2 স্তরের গ্যাস্ট্রিক। ব্লাস্টোডার্ম কয় স্তরী? ডার্ম মানে ত্বক 1 স্তরী, আর গ্যাস্ট্রিক কয় স্তরী? গ্যাস্ট্রুলা 2 স্তরী। তার মানে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা 3টা ধাপ পড়লাম, 3টা দশা। এরপরেই হয়ে যাবে কি? এরপরেই হয়ে যাবে গ্যাস্ট্রুলা থেকে লার্ভা বাইরে হয়ে যাবে, ঠিক আছে? গ্যাস্ট্রুলার পরেই লেজ এবং বিভিন্ন অঙ্গের সূচনা হওয়া শুরু হয়। যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় তার নাম অর্গানোজেনেসিস। অর্গান মানে অঙ্গ, জেনেসিস মানে তৈরি, অঙ্গ তৈরি। কত ঘন্টার মধ্যে ডিম হতে লার্ভা বের হয়? ডিম থেকে কি বের হয়? লার্ভা, ডিম থেকে লার্ভা বের হয়। ওই লার্ভাকে কি বলা হয়? ওই লার্ভাকেই বলা হয় প্রথম পোনা, মানে রেণুপোনা বা
ডিমপোনা, যাহাই রেণুপোনা তাহাই ডিমপোনা, তাহাই ডিম হতে বের হওয়া লার্ভা। কত ঘন্টায় বের হয়? লার্ভাটা পণ করছিল আঠার মতো থাকবে, কিন্তু না, বাইরে হয়ে যাইতে হয়। পণ আঠা, 15, 18, পণ আঠা। রেণুপোনার দেহের কোন অংশে কুসুমথলি থাকে বা ইয়ক স্যাক থাকে? কোন অংশে? অঙ্কীয় দেশে কুসুমথলি থাকে। তার মানে রেণু অঙ্ক করে কুসুম খায়, অঙ্ক করে কুসুম খায়, অঙ্কীয় দেশে কুসুমথলি। এরা কোত্থেকে খাবার খেয়ে বড় হয়? এরা এই কুসুমথলি থেকেই খাবার খায়। থলি মানে থলির ভিতরে কুসুম আছে, কুসুম থলি, কুসুমের থলি, থলির ভিতরে কুসুম আছে, ডিমের কুসুম খেতে থাকে, ঠিক আছে? রুই মাছের ঠোঁটে ঝালর প্রকাশ পায় কখন? কত মিলিমিটার হইলে? ঝালর টুটি 2-3, মনে রাখবো। ঝালর চেপে ধরবো ইজ ইকুয়াল টু টুটি চেপে ধরবো ইজ ইকুয়াল টু 2-3 মিলিমিটার। ঝালরের সাথে লেজে আধা টাকা কালো দাগ দেয়, লাগবে না। 72 ঘন্টার মধ্যে এরা কত হয় দৈর্ঘ্যে? 7 মিলিমিটার। মানে ধানের শুরু হলো 72, ধানের শুরুতে হয় 7, এই দুইটাই হলো একসাথে। 72 ঘন্টা মানে 3 দিন থেকে ধানের শুরু, ধানিপোনা 3 দিন থেকে 7 মিলিমিটার, 7 থেকে 12, তখন একে বলা হয় ধানিপোনা। এই যে 3, 8, 30, 3, 12, 30, এই যে 3 দিন থেকে 8 দিন। কুসুমথলি নিঃশেষ হওয়ার পর এরা কি খাওয়া শুরু করে? প্রাণী প্লাঙ্কটন। দেখছো, বাচ্চারা কিন্তু প্রাণী খায়, বাচ্চারা প্রাণী খায় মানে আমিষ খায়, আর বড় হয়ে গেলে তখনও এরা শাকাশী হয়, ঠিক আছে? রেণুপোনার অপর নাম তো ডিমপোনা পড়লাম, কিন্তু ধানিপোনার অপর নাম ফ্রাই। মনে রাখবো, ধান বা চাল, ধান ফ্রাই করো, ধান ফ্রাই করো, চাল ভাজা খাবো, ধান ফ্রাই করো, চাল ভাজা খাবো। এই ধানিপোনাই কিন্তু প্রাণী প্লাঙ্কটন খায়, ঠিক আছে? ফ্রাই প্রাণী, ধানি প্রাণী, ধানি প্রাণী, ধানি প্রাণী, প্রাণী প্লাঙ্কটন খাওয়া শুরু করে ধানিপোনা। আচ্ছা, কানকুয়া কি? কানকুয়া কয়েকের কানো সে কুবন্তরা। কানকুয়া হইল, কানকুয়া যা কানকোতা অপার কুলামটা, কানকুয়া ইজ ইকুয়াল টু কানকো ইজ ইকুয়াল টু অপার কুলাম। এই ধানিপোনাতে 3টা বৈশিষ্ট্য বলা আছে। ধানিপোনার 3টা বৈশিষ্ট্য কী কী? মনে রাখবো, চাল ভাজতেছি, চালটা ধীরে ধীরে লাল হবে, মানে লাল লাল দাগ হবে চালে, আর চালটা একটু কুচকায় কুচকায় যাবে, একটু ভাজ ভাজ খাওয়া যাবে। আর চালে লাল, ওই লালের সাথে মনে রাখবো রেখা স্পষ্ট হবে। এখন যাই মাছের বৈশিষ্ট্যে। চালের মানে ধানি ফ্রাইতে কানকো বা অপার কুলামের বা কানকুয়ার রেখা স্পষ্ট হবে। পৃষ্ঠীয় আর অঙ্কীয় পাখনার, মনে রাখবো পাখনার ভাঁজ বাড়তে থাকবে, আর উদর অঞ্চলে লাল লাল দাগ দেখা দিবে। উদরে লাল দাগ, পাখনার ভাঁজ, আর কানকোর দাগ স্পষ্ট, কানকোর রেখা স্পষ্ট। তারপরে আঙ্গুলি পোনা, এই পাখনা টাখনা সবগুলি কিন্তু পড়া হয়েছে, হ্যাঁ, এগুলি পড়া শেষ, আগেই পড়া হয়েছে। মুখের 2 পাশে একটি করে বারবেল দেখা যায় কবে? 15 দিন পর। এই 15 দিন পর আরেকটা জিনিসও দেখা যায়, সেটা কি? মনে রাখবো, মানে পণ করছি, আমি পণ করছি, কি পণ করছি? বারবেল তো দাড়ির মতো, দাড়ি কাটবো না আর পায়ু করবো না, পায়ুর অবস্থান স্পষ্ট, পায়ু করবো না, এই যেটা পণ করছে 15 দিন। দাড়ি পায়ু, দাড়ি পায়ু। দেহ সোনালী বর্ণের হয় কতদিন পরে? আজব ব্যাপার, দেহগুলো সোনালী বর্ণ হয়। এমনিতে পড়ছি কি দেহ রূপালী, কিন্তু একটা ধাপে গিয়ে দেহটা সোনালী হয়ে যায় কতদিন পর? 20 দিন পর সোনালী। আর 20 দিন কোন ধাপে পড়ে? অবশ্যই আঙ্গুলি বা আঙ্গুলির সোনার আংটি মনে রাখতে পারি। 20 সোনালী, 20 সোনালী, 20 সোনালী। এবার আইসে দেহ আবৃত হয় কবে? এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, পরে বলতেছি। আর পরিণত মাছের চেহারা ফুটে ওঠে কতদিন পর? পরিণত মাছ 25, 20-এর পরে 25, পরিণত 25, পরিণত মাছ 25, লম্বা এত মিলিমিটার হয়তো পড়াই আছে।
ব্রুড মাছ হলো 30 দিনের পরে, 30 দিনের পরে 30 মিলিমিটারের পরে হলো ব্রুড মাছ। আঙ্গুলি পোনার আঙ্গিক পরিবর্তন এবং আকারের পরিবর্তন বোঝাই যায়। আঙ্গুলির পরে ব্রুড মাছ, তার মানে আঙ্গুলি পরিবর্তন হলেই ব্রুড মাছ হবে। সাধারণত যৌন পরিপক্কতা লাভ করে, আগে পড়ছিলাম সাধারণত করে 2 বছরে, আগে করতো 3 বছরে, এখন অন্ত প্রজননের কারণে এখন করে 1 বছরে। এখানে আবার সাধারণত লেখা কত 1.5 থেকে 2, তাই মনে রাখবো সাধারণত 1.5 থেকে 2, এখন 1 আগে 3, সাধারণত 1.5 থেকে 2, 1.5 শুধু 2 না 1.5 20 দিন পর দেহ সোনালী বর্ণের হয়, দাঁড়িয়ে এবার আইসে দেহ আবৃত হয়ে পড়ে এবং 25 দিন পর এতে পরিণত মাছের চেহারা ফুটে ওঠে। আসবে না হয়তো, যদি দিন আসে তাহলে 25 দিতেই পারি, কারণ যেহেতু একটা লাইনে আছে এই যে 2টা এবং দিয়ে দিচ্ছে। তো যদি আমরা দেখি 25 দিন পর আইসে দেহ আবৃত হয়ে পড়ে এবং এতে পরিণত মাছের চেহারা ফুটে ওঠে। এইখানেরটা পড়ব, পরের সবগুলি পড়া হয়ে গেছে। ফুলকা প্রকোষ্ঠের প্রসারণ করে কোন পেশি? গলবিলের প্রসারণ করে হাইপোগ্লোসাল, জিহ্বার নিচে হলো গলবিল। আর ফুলকা প্রকোষ্ঠ তার মানে যে কান খুললে যেই প্রকোষ্ঠ দেখা যায় সেইটা মনে রাখবো। অ্যাবডাক্টর অ্যাডাক্টর, তাই না? অ্যাবডাক্টর করে কি সবসময় প্রসারণ, আর অ্যাডাক্টর করে সংকোচন, উল্টা, তাই না? বা সংকোচন প্রসারণে কাজ করে। ফুলকার প্রসারণ হলো অ্যাবডাক্টর, ফুলকার ডক্টর অ্যাবডাক্টর। আর ফাইসোক্লিস্টাস তো পড়ছি, এটা কি কই 9 ইঞ্চি নিজে নিষিদ্ধ। মাছের খামারে কৃত্রিম প্রজননকে ড্যাশ স্পুনিং বলা হয়, স্পনিং। কৃত্রিম প্রজননকে বলা হয় ইনডিউসড স্পনিং, মানে এই স্পনিংটাকে ইনডিউস করা হয়েছে। এই মাছের খামারে মাছের ড্যাশ গ্রন্থি ড্যাশ হরমোন প্রয়োগ, বুঝি নাই, ঠিকমতো লিখতে পারিনি, তবে মনে রাখবো স্পনিংয়ে স্পন দিয়া পিটুইটারি, আর পিটানি মানে পিটাপিটি হয় কোথায়? HCC মানে হলি ক্রস কলেজ, মারামারি, পিটুইটারি HCC, বা পাটোয়ারির মেয়েরা HCCতে পড়ছে, হলি ক্রস কলেজ। তার মানে HCG হরমোন আর পিটুইটারি গ্রন্থি। রুই মাছে কোন শিরা থাকে না? উদরীয় শিরা বা অ্যাবডোমিনাল ভেইন। মনে রাখবো রুই মাছের উদর মানে পেট, শিরা থাকে না, উদর ঠিকঠাক থাকে, যখন কিনা হয় তারপরে সে উদর শিরা ফেলায় নারী ভুঁড়ি বের করার জন্য। উদরীয় শিরা থাকে না, অ্যাবডোমিনাল ভেইন।